জেনারেল জিয়াকে আপনি কত কাছ থেকে জানেন, চিনেন? ৬ মাস যদি রুমমেট থাকে তাহলে তো কোনো কিছু না জানার বাকি থাকে না। তার মাইন্ডসেট বা মনস্তত্ত্বটা নিয়ে আমাদেরকে একটু বলতে পারেন? কমান্ডো কোয়ালিফাইড, তার ভিতরে কোনো এগুলো নিয়ে অনুতপ্ত হওয়ার কোনো সুযোগ নাই হুম, হুম। এবং সে নির্দ্বিধায় মানুষ হত্যা করতে পারে। করেছে। সে রাজনীতিবিদদের ক্লোজে আসার চেষ্টা করতেছে। বড় ধরনের কি ক্রাইম করেছে? এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক, রেপ হোক, আ দেশবিরোধী কাজ হোক, যা হোক, আপনার কাছে কি রিকালেকশন আছে মোটা দাগে? বাট জি, জি, শেখ জি। হাসিনার আমলে কখনোই কোনো কিছু আইডিয়াল ছিল না। স্নাইপার কোয়ালিফাইড যে সমস্ত সৈনিক আছে, এদেরকে ছুটি দিয়ে নিয়ে আসছে। ওগুলা দিয়ে কিলিং মিশনে দিছে। পুলিশ কিন্তু জানতো না যে এই কিলিংটা হচ্ছে। এবং জুলাই বিপ্লবে এই স্নাইপাররাই বিভিন্ন ছাদ থেকে কারেক্ট। গুলি করে সাথে মিছিল গুলি-টুলি থেকে করেছে। মানুষ মেরেছে। জিয়া ভাবতেছিল যে সে যেভাবে উঠতেছে, মানে সেও কিন্তু গুম খুন এক্সপার্ট। এই যে হুম। তারেক সাঈদ। শোনা যায় যে সে শাপলা চত্বরে ২০১৩ সালে যে শাপলা চত্বরে হত্যাকাণ্ড হয়, সেখানে কারেক্ট। তার ইনভলভমেন্ট ছিল। সেটার ব্যাপারে আপনি কি জানেন? তখন তারা ইন্টারনেট বন্ধ রাখবে, লাইট অফ রাখবে, সাংবাদিকদেরকে অ্যালাও করবে না। হুম, হুম। এরকম একটা প্ল্যান। আর রাজনীতিবিদদের কাছ থেকে কি আপনারা প্রায় এই ধরনের রিকোয়েস্টের কলগুলো পান যে একে ধরো, একে মারো, একে একটা বেনিফিট দাও, তাকে দিও না। এরকম কল কি প্রায়ই আসে? বর্ডার এলাকাতে দেখতেন না অস্ত্রের ক্যাশে পাওয়া যাইত। জি। এগুলো সব জিয়ার মাধ্যমে হইতো। আপনি বলছিলেন নারায়ণগঞ্জের আলোচিত 7 মার্ডার। ইলিয়াস আলী। বিএনপি নেতা ইলিয়াস আলীকে কি জিয়া বা তার টিমই আ গুম অপহরণ করে বলে আপনার মনে হয়? 100%। আপনি কি মনে হয় ইলিয়াস আলী বেঁচে আছেন না তাকে মেরে ফেলা হয়েছে? তাকে ১ম দিনই মেরে ফেলা হয়েছে। ইন্ডিয়ানরা তাদের অ্যাডভাইজার হিসেবে কাজ করত। মানে শেখ আচ্ছা। হাসিনাকে বলত, শেখ হাসিনা অ্যাপ্রুভ করত, কাকে গুম করে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হবে। কারেক্ট। ইন্ডিয়া কি চায় আসলে? তারা সবসময় চায় আমাদের গভর্নমেন্টকে কন্ট্রোল করতে। মানে আওয়ামী লীগের এন্টি ফোন কলগুলো। শেখ হাসিনা ফোন কলও কি জেনারেল জিয়া ট্যাপ করতেন তখন? তার কাছে এত বেশি অডিও, ভিডিও, ক্যাসেট রেকর্ড আছে লোকজনের। আনবিলিভেবল, আনবিলিভেবল। সে এইগুলো এখন কার কাছে আছে? বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র সহ বিশ্বের যে যেখানে বসে আজকে আমাদের ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি আপনার হোস্ট শোয়েব আহমেদ। বিগত শেখ হাসিনার ১৭ বছরের ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ একটি ভয়ংকর জনপদ হয়ে উঠেছিল। বাংলাদেশের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সহ নানা ধরনের ক্রাইম হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যের যে বিষয়টি, এই ক্রাইমগুলোর যারা করেছে তাদের মধ্যে ডিসিপ্লিন ফোর্সের অনেকে জড়িত ছিল। পুলিশে তো ছিলই, আমরা এখন দেখতে পাচ্ছি সেনাবাহিনীরও অনেকেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছিল এবং বাংলাদেশের মানুষের উপর যে এই জগদ্দল পাথরের মতো ভয়ঙ্কর একটি শাসন ব্যবস্থাকে টিকিয়ে রেখেছিল। তো এ ধরনের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার মূল কুশীলবদের একজন হচ্ছে মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান। তাকে নিয়ে সম্প্রতি অনেকগুলো রিপোর্ট হয়েছে। আমার দেশ পত্রিকা সিরিজ রিপোর্ট করছে এবং গুম কমিশন নিয়মিত তার ব্যাপারে, তার ভয়ঙ্কর কাজ, কর্মকাণ্ডের ব্যাপারে জানাচ্ছে আমাদেরকে। তো জেনারেল জিয়ার কোর্সমেট এবং তৎকালীন ঘনিষ্ঠ বন্ধু লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান আমাদের স্টুডিওতে আজকে আছেন। আমরা জেনারেল জিয়ার এই ভয়ঙ্কর খুনি হয়ে ওঠার কাহিনীটি নিয়ে আলাপ করব। লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ, আপনাকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম জনাব শোয়েব আহমেদ। আমি সম্মানিত বোধ করছি আপনার চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আপনার দর্শক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে এবং আমরা অনার্ড যে আপনাকে আমরা গেস্ট হিসাবে পেয়েছি। শুরুতেই আমি একটু আপনার ব্যাপারে জেনে নেই। আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন জব করেছেন, এখন রিটায়ারমেন্টে আছেন। আপনি, আমরা যতটুকু জানি, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। আপনার বাংলাদেশ সেনাবাহিনীর ক্যারিয়ারটা নিয়ে আমাদেরকে একটু বলবেন? আপনি আম কি ধরনের রেসপন্সিবিলিটিতে ছিলেন? কি দায়িত্ব পালন করেছেন? কিভাবে কবে অবসর নিয়েছেন? একটু কাইন্ডলি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ। আমি 24th লং কোর্সের সাথে
89 এর জুনে বিএমএ তে জয়েন করি। আমরা 91 তের জুনে কমিশন লাভ করি। কমিশন লাভ করে আমার ১ম পোস্টিং ছিল সাভারে এজ এ সেকেন্ড লেফটেন্যান্ট, তৎকালীন 39 ইস্ট বেঙ্গল। ওখান থেকে পরবর্তীতে আমার ক্যারিয়ারটা মোটামুটি যেটা হয়েছে সেটা হচ্ছে ইনফেন্ট্রি ইউনিট তো আছেই। আমি এর পরবর্তীতে যখন লেফটেন্যান্ট অবস্থায় আর্মি কমান্ডো কোর্স করেছি এবং আমি এবং তৎকালীন লেফটেন্যান্ট জিয়া আমরা একসাথে আর্মি কমান্ডো কোর্সটা করেছি। পরবর্তীতে জাম্প মাস্টার, ফ্রি ফল এই রিলেটেড যতগুলো অ্যাডভান্স কোর্স আছে সবগুলো আমরা একসাথে করেছি। মানে আপনি এবং আর্মির একজন কমান্ডো ছিলেন, বাংলাদেশ আর্মির? জি, জি। আমি তৎকালীন যে এক প্যারা কমান্ডো ব্যাটালিয়ন ছিল, আমি ওটার অধিনায়ক ছিলাম। আচ্ছা। ওটার। তো তখন মানে এটা এবং আমার ২ টা ভার্সন। আমি আবার ক্যাপ্টেন প্যারা কমান্ডো ব্যাটালিয়নে যখন ক্যাপ্টেন হিসেবে চাকরি করি, তখনই আবার ইন্টেলিজেন্স কোর্স করেছি। ইন্টেলিজেন্স কোর্সের সুবাদে আমি আবার মোটামুটি ৫ টেনিউর ইন্টেলিজেন্স লাইনে কাজ করেছি। এর মধ্যে আর্মির সবগুলোই আর্মির ভিতরে। কোনটাই আর্মির বাইরে ডিজিএফআই বা এনএসআই এগুলোতে আমি কখনো চাকরি করিনি। আমি ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট এবং আর্মি সিকিউরিটি ইউনিট এটাতে ৩ বার চাকরি করেছি। তো আমার ক্যারিয়ার প্যাটার্নটা অ্যাকচুয়ালি ওই রিলেটেড, মানে গোয়েন্দা এবং কমান্ডো রিলেটেড। আর যেহেতু কমান্ডোতে জিয়া ছিল, আর আমি ঢাকায় ও যখন র্যাবের ইন্টেলিজেন্সে ছিল, তখন আমি ঢাকার আর্মি সিকিউরিটি ইউনিটের ডেড কমান্ডার ছিলাম। সো আমাদের মধ্যে একটা কোঅপারেশন ছিল। আগের থেকেই যেহেতু আমরা লং টাইম বিভিন্ন কোর্স একসাথে করেছি, করার পরেও আমরা রুমমেটও ছিলাম। সো আচ্ছা। আমি অ্যাকচুয়ালি যখন সিও প্যারা কমান্ডো ছিলাম, তখন এর আগেই তো মানে আওয়ামী লীগ সরকার আসলো। তো আমি অ্যাকচুয়ালি লেফটেন্যান্ট কর্নেল র‍্যাংক হওয়ার পরে আমার কাছে মনে হইছে যে আ আওয়ামী লীগ গভর্নমেন্ট ইস নট কমফোর্টেবল উইথ মি। আর তাছাড়া আমরা একটা ইন্ডিয়ার সাথে জয়েন্ট ট্রেনিং করিয়েছিলাম। হুম, হুম। এই জয়েন্ট ট্রেনিং এর মধ্যে বিভিন্ন ইয়ে নিয়ে ইন্ডিয়ান পয়েন্ট অফ থেকেও আসছিল আরকি যে আমাকে হয়তোবা চেঞ্জ করা হবে। কারণ আমি এ এ আ এসএসএফ, যেটা শেখ হাসিনার আ নিরাপত্তার জন্য। নিরাপত্তা, ওখান থেকে আমার এক ফ্রেন্ড একবার ফোন করে বলল যে, "দোস্ত, একটা কনফারেন্সের মধ্যে আলোচনা হয়েছে যে সিও প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এবং ঢাকার ৩ টা সিও এরা শুধু সিকিউরিটি ক্লিয়ারড হইলে হবে না। এরা আওয়ামী লীগের আপনার লোক হইতে হবে।" এর ১ আচ্ছা। সপ্তাহ পরেই দেখলাম আমার পোস্টিং হয়ে গেছে ইউএন মিশনে। ইউএন মিশন থেকে যখন আমি ফেরত আসি, ফেরত আসার পরে আমি আবার এএসইউ তে যাই। বাট অ্যাকচুয়ালি আ আমি চাকরি ছাড়ার মূল কারণটা ছিল আমাকে প্রমোশন দিচ্ছে না, দ্যাটস অল। আমি মনে করি যে আর্মির যে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড যেটা আছে, সেই অনুযায়ী আমি একজন মিডিয়াকার অফিসার। হুম, হুম। আ আমার লেফটেন্যান্ট কর্নেল ইস আলহামদুলিল্লাহ আই ওয়াজ সিও প্যারা কমান্ডার ব্যাটালিয়ন ইস গুড। এটা নিয়ে বাট জিনিস হচ্ছে কি, আমি চাচ্ছিলাম যে আমার ২৮ বছর চাকরিতে ঢাকায় চাকরি ছিল অ্যাকচুয়ালি মাত্র ১১ মাস। আমি আচ্ছা। চেয়েছিলাম ঢাকায় একটা পোস্টিং, ঢাকায়ও দিচ্ছে না। সো আমাকে তারপর আবার এমন এক জায়গায় দিয়েছে, বিয়ে আসছি সৈনিকদের, যেখানে একিউ, যেখানে মানে চাল-ডাল হিসাব করার জন্য আমার কাছে মনে হইছে আচ্ছা। ইটস এনাফ, ইটস বেটার আই কুইট। আচ্ছা। তখনই আমি আমার যেহেতু একটা চান্স ছিল, আমি অ্যাকচুয়ালি আরো ২ বছর আগে আমেরিকা আসতে পারতাম। আ তখন আমি ১ম এ ২ বছর একটা ৩ মাসের ছুটি নিয়ে আসি। এটা হচ্ছে আমি আমেরিকায় প্রবেশ করি 2016 এর 31st ডিসেম্বর। আমি ৩ হুম, হুম। মাসের ছুটি নিয়ে এসেছিলাম। এসে আমার ফ্যামিলিকে রেখে, এবং এই প্রসেসটা কিন্তু হয়েছে সবকিছু আর্মির পারমিশনে। আমার কাছে কিন্তু আম আ এই ইমিগ্রেন্ট ভিসা নেওয়ার জন্য আর্মি থেকে আমি পারমিশন নিয়েছি। হুম, আমি হুম। ৩ মাস ছুটিতে ফ্যামিলি যে রেখে আসবো ওখানে, ওটারও আমি হুম, হুম। পারমিশন নিয়েছি। মানে এটার মধ্যে কোনো মানে তখন এটা অ্যালাউড ছিল। এটা জেনারেল আজিজ এসে পরে এটাকে ক্যানসেল করে দিয়েছে। হুম, সো হুম। আমি এসে যখন তাদেরকে রেখে আমি ফেরত গেলাম। ফেরত যাওয়ার পরে আমি ৫ই জুলাই, জুলাই 2017 এ আমি অবসর নেই। অবসর নেওয়ার পরে আবার ২০১৮ র ৫ই জুলাই আমার এলপিআর শেষ হয়ে যায়। আমি তখন ফাইনালি আর্মি থেকে কুইট করি। আচ্ছা। জি, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার কথা প্রসঙ্গে বলছিলেন যে আপনি আ আ জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসানের আ এক হচ্ছে যে আপনারা কোর্সমেট ছিলেন। ২ হচ্ছে আপনারা বলেছেন লং টার্ম ট্রেনিং করেছেন, হুম, কমান্ডো ট্রেনিং করেছেন। হুম, জি, আরেকটি ইম্পোর্টেন্ট কথা আপনি বলেছেন যে আপনি জেনারেল জিয়ার রুমমেটও ছিলেন একটি জি, পর্যায়ে। জি। জেনারেল জিয়াকে আপনি কত কাছ থেকে জানেন, চিনেন? এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করবেন দর্শকদের উদ্দেশ্যে? আ আপনি তো জানেন একটা কমান্ডো কোর্স হচ্ছে ৬ মাসের কোর্স। ৬ মাস যদি রুমমেট থাকে, তাহলে তো কোনো কিছু না জানার বাকি থাকে না। তাছাড়া আমরা ২৪ লং কোর্সে একসাথে বিএমএ তে ট্রেনিং করেছি বিভিন্ন জায়গায়, এবং আমাদের ক্যারিয়ার প্যাটার্নটা একই ধরনের ছিল। সো হুম, হুম। আ আমি বলব টু দ্যা বোন। তাদের ফ্যামিলি থেকে শুরু করে সবকিছুই, উই হ্যাড এ ভেরি ক্লোজ রিলেশন। আচ্ছা।
আচ্ছা, মানে আমি ঠিক আমি আছে। আমি আপনাকে বলি, আমি ওর বাসায় কতবার গিয়ে লাঞ্চ ডিনার করেছি, I cannot remember, একসাথে গিয়েছি। ইভেন আমেরিকাতে সে যখন এসছে, আমার বোনের বাসা আছে এখানে। আমার বোনের বাসায় ভাবি বাচ্চা সহ দাওয়াত খেয়ে গেছে। আ আমেরিকায় সে যতবার আমি চলে আসার পর আসছে, যতবার এসছে, আ উই হ্যাড এ ব্রেকফাস্ট টুগেদার। আমি এয়ারপোর্টে তাকে নিতে রিসিভ করতে আসছি, ওই পর্যায়ে। বাট আচ্ছা, আ মানে একটা সময় যখন সে আমাকে প্রেশার ক্রিয়েট করা শুরু করলো যে আমার লেখালেখি বন্ধ করার জন্য, তখন এই জিনিসটা অন্যদিকে টার্ন নেয়। রাইট। ব্যক্তিগত জীবনেও কি আপনারা বন্ধু ছিলেন? মানে এই প্রফেশনাল লাইফ, আর্মির কলিগের বাইরেও কি আপনারা ফ্রেন্ড ছিলেন? অবশ্যই, অবশ্যই ফ্রেন্ড ছিলাম। অবশ্যই। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তো আ তাহলে পরে মানে আপনার কাছ থেকে মানে বন্ধুর চেয়ে ভালো আর জি, কাউকে চিনেন আরকি। জি, অনেক সময় আমরা ফ্যামিলি মেম্বারদেরকেও যে কথাগুলো শেয়ার করি না, আমরা দেখা কারেক্ট, যায় আমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করি বিকজ কারেক্ট। অফ আওয়ার কমফোর্ট জোন অ্যান্ড রিলায়েবিলিটি। আপনি নিশ্চয়ই তার ভিতরের অনেক ঘটনা জানেন। আমরা খুব আগ্রহী সেইগুলো জানার জন্য। আ আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আপনারা যখন বাংলাদেশ সেনাবাহিনীতে আ যোগদান করেন এবং আমাদের এই চ্যানেলে আমরা অনেক সাবেক সেনা কর্মকর্তাদের ইন্টারভিউ নিয়েছি এবং সবাই তাদের দেশপ্রেম বা মানে নিজের সব জবই তো জব, কিন্তু সেনাবাহিনীর জবটা ডিফারেন্ট যে আপনি জানেন যে আপনি যে কোনো সময় দেশের জন্য আপনাকে আম, আ- আম, আপনাকে জীবন দিয়ে দিতে হবে, তাই না? অন্য জবগুলো এতটা এতটা ফ্রন্ট লাইনের না, জি। কিন্তু সেনাবাহিনীতে আপনারা জানি হচ্ছে যে দেশের প্রয়োজনে দেশের সেবা করতে, দেশকে রক্ষা করতে আপনার জীবন পর্যন্ত আপনি দিয়ে দিতে রাজি আছেন। তো এরকম একটা স্যাক্রিফিশিয়াল মাইন্ডসেট থেকে যখন কেউ সেনাবাহিনীতে যায়, আপনি গিয়েছেন, ব্রিগেডিয়ার আজমি গিয়েছে, মেজর মহসিন গিয়েছেন এবং জেনারেল জিয়াও গিয়েছে, তাই তো? জি, জি। তো জেনারেল জিয়া কিভাবে এই ধরনের মানে মেকিং অফ জেনারেল জিয়া, সে যে এই ধরনের অ্যাট্রোসিটি গুলো এখন প্রকাশিত হচ্ছে, তার মাইন্ডসেট বা মনস্তত্ত্বটা নিয়ে আমাদেরকে একটু বলতে পারেন? কিভাবে সে এটা হয়ে উঠলো একটা ডিসিপ্লিন ফোর্সের অফিসার থেকে এই যে এইরকম হয়ে ওঠা? আমি যেটা বলব, আমি তাকে বিএমএ থেকে যতটুকু দেখেছি, সে মানে বিএমএ তে সেটা ছিল সে ফিজিক্যাল এক্টিভিটিস এ ভালো ছিল। আ তার একটা সে যখন কথা বলে, হুম, আপনি হুম। দেখেছেন সে বরিশালী অ্যাকসেন্ট এ কথা বলে এবং আ মিলিটারি একাডেমিতে ইট ওয়াজ ভেরি র বরিশালের ভাষায় সে কথা বলত। আচ্ছা, আচ্ছা। সে কখনোই সামনের দিকে ছিল না। শেষের দিকেই ছিল বলব কোর্সের। বাট আ তার ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে আ লয়ালিটি ছিল। মানে যার প্রতি সে তার সিও বা আ যার অধীনে সে কাজ করতেছে তার প্রতি একটা লয়ালিটি জিনিসটা ছিল। হুম, আমি হুম। এখানে বলতে পারি যে আ আপনি যদি আমি জিয়াউল হাসান নিয়ে যে ৯ টা পর্ব লিখেছি এর মধ্যে 2nd পর্ব ছিল হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ, উনি 12 লং কোর্সের। জি। আ তাকে গুম করা হয়েছিল। আ তাকে যখন অ্যারেস্ট করে এটার পিছনেও জিয়া ছিল। এবং অ্যামেজিংলি জিয়া যখন প্যারা কমান্ডো ব্যাটালিয়নের ছিল, তৌহিদ স্যারও আমরা একসাথেই চাকরি করেছি। বাট তৌহিদ স্যার যখন সিও ছিল, জিয়া তার ছিল সবচেয়ে প্রিয় অফিসার। রাইট। আপনি এটা লিখেছেন, আমি পড়েছি। রাইট। জি। হুম, সবচেয়ে প্রিয় অফিসার। যেকোনো ধরনের মার্কেটিং, স্পেশালি সে মার্কেটিং গুলা খুব আগ্রহ নিয়ে করত। ক্যান্টিন মার্কেটিং, সে ক্যান্টিন অফিসার ছিল। ক্যান্টিনের খরচপাতি এগুলা সবকিছু দেখত। সে প্রশিক্ষণ যখন দিত, সে লং টাইম কমান্ডো ব্যাটালিয়নের প্লাস হচ্ছে স্পেশাল ওয়ারফেয়িং এ সে কমান্ডো প্রশিক্ষণের সাথে জড়িত ছিল। হুম, হুম। প্রশিক্ষণের সময় সে আ আমি বলব মাত্রাতিরিক্ত রুথলেস ছিল। তখনকার লোকজন আমরা এটা দেখতাম এমনভাবে যে কমান্ডো অবশ্যই একটা হার্ড ট্রেনিং, হার্ড ট্রেনিং। মনে করেন যে আমরা যখন কমান্ডো কোর্স করেছি, কিছু এনসিও আছে, দে আর সো রুথলেস। বাট হুম, হুম। আ মানে তখন আমরা তাকে পছন্দ করতাম না যে আ দে আর বিং ভেরি রুড টু আস। হুম, কিন্তু হুম। এট দ্য এন্ড আমরা যখন কতগুলো আমি আমি যখন কমিশন পাওয়ার সরি যখন কমান্ডো কোর্স শেষ হওয়ার পরে কমান্ডো ব্যাটালিয়নে আসলাম, হুম। কিছু এক্সক্লুসিভ কাজে আমাকে সিও জিজ্ঞেস করছে মানে একবার একটা ঢাকায় বিএনসিসি তে ট্রেনিং দিতে হবে। জি। মেয়েদেরকেও ট্রেনিং দিতে হবে। এটা সেনসিটিভ জিনিস। কাকে নিতে হবে? ওকে, কর্পোরাল নজরুল। তাকে কিন্তু কোর্সের সবাই পছন্দ করত। বিকজ হি ওয়াজ রুথলেস। বাট আচ্ছা। আমি কিন্তু জানি তার ইন্টিগ্রিটি আছে। রাইট। আমি তো তাকে নিয়ে আসছি। এই জিনিসগুলা মনে করেন যে যদিও রুথলেসদেরকে কমান্ডো কোর্সের সময় আমরা অ্যাপ্রিশিয়েট করতাম যে হুম, অ্যাকচুয়ালি হুম। হি ইস ট্রাইং টু মেক এ বেটার কমান্ডো, মানে বেটার ট্রেনিংটা হার্ড হচ্ছে কিন্তু ট্রেনিংটা আল্টিমেটলি হার্ড তো হচ্ছে। আপনাদেরই বেনিফিট হচ্ছে। আপনারা একটা আমাদেরই বেটার বেনিফিট, ভার্সন এ চলে আসছেন বেনিফিট আরকি। হচ্ছে। বাট তার ভিতরে এই জিনিসটা যেরকম দেখলাম, পরবর্তীতে আমি যেটা দেখলাম যে তার ভিতরে একটা অ্যাম্বিশন খুব স্ট্রংলি কাজ করেছে। আচ্ছা। অ্যাম্বিশনটা হচ্ছে আমরা যখন
আমি নিজেও স্টাফ কলেজে যে পিএসসি যেটা লেখে ওটা আমি করিনি, ও করতে পারেনি। আমরা এই যারা এটা করে না তাদের জন্য একটা সেকেন্ড অপশন হচ্ছে ইউনিট কমান্ড কোর্স। আমরা ইউনিট কমান্ড কোর্সে যখন এখানে গেলাম, তখন একটা জায়গায় সে আম খুব একটা জিনিস এক্সপ্রেস করেছিল যে, "ভাইয়া এই আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল না হইয়া বাড়ি যামুনি?" মানে সে লেফটেন্যান্ট হবে আচ্ছা, হইতেই হবে। প্লাস হচ্ছে আচ্ছা। এইটা প্লাস হচ্ছে এই আশায় সে যেটা করেছিল সে হচ্ছে সরকারের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে। সরকারের সাথে ক্লোজ হওয়ার জন্য ১ম এ সে মেজর র‍্যাংক অবস্থায় সে র‍্যাবে পোস্টিং গেল। মানে সরকারের সাথে ক্লোজ হওয়া বিষয়টা বলতে কি বুঝান? যেমন আর্মি তো সরকারেরই একটা পার্ট। আপনি কারেক্ট, আর্মিতে আছেন মানে তো আপনি সরকারেই আছেন না। মানে কারেক্ট, সরকারের সাথে ক্লোজ কারেক্ট। হওয়া মানে কি? সে আর্মি হায়ার অফিসিয়ালদের ক্লোজ হওয়ার চেষ্টা করেছে? নাকি যে বেসামরিক প্রশাসন আছে, রাজনীতিবিদ আছে তাদের ক্লোজ হওয়ার চেষ্টা করেছে? সে রাজনীতিবিদদের ক্লোজে আসার চেষ্টা করতেছিল। আচ্ছা। সে যখন আর্মি থেকে র‍্যাবে গেল, র‍্যাবে যাওয়ার পরে সে মোহাম্মদপুর এলাকাতে যে ক্যাম্পটা ছিল ওখানে ছিল এবং সে ১ম ওখানেতেই তখন সে মেজর ছিল, তাই তো? মেজর ছিল। ওই যে ওইটাই হচ্ছে তার আর্মিতে লাস্ট চাকরি। মে ওখানে ছিল যে মেজর, ওখান থেকেই বাইরে আর্মিতে আর সে ফেরত আসে নাই। সে আচ্ছা। মেজর জেনারেল পর্যন্ত ওই বাইরে হয়েছে। এটা একটা আনপ্রেসিডেন্টেড মানে আপনি আর্মিতে লিখেছেন, আপনার একটা লিখায় লিখেছেন যে জেনারেল জিয়া সম্ভবত একমাত্র অফিসার যে এতগুলো প্রমোশন পেয়েছে। মেজর থেকে মেজর জেনারেল পর্যন্ত হয়েছে। পুরোটাই আর্মির বাইরে কাজ পুরোটা করে, তাই আর্মির তো? বাইরে এবং আর্মিতে যেখানে লিখিত রুল আছে যে আমরা বলি এটাকে ইআরই পোস্টিং, হ্যাঁ? এই ইআরই পোস্টিং এ কেউ যদি যায় সেনাবাহিনীর বাইরে যাওয়ার পরে নেক্সট পোস্টিংটা হবে সে আর্মিতে ফেরত যাবে। যাওয়ার পর ওখানে একটা পোস্টিং কমপ্লিট করবে ট্রেনিং তারপরে আবার যাবে। হুম, হুম। বাট এখানে কোনো রুল ফলো করা হয়নি তাকে ইয়া করার জন্য। সো এখানে যাওয়ার পরে তার ভিতরে একটা অ্যাম্বিশন ছিল যে সে লেফটেন্যান্ট কর্নেল হবেই এবং তার অ্যাকচুয়ালি কিছু মেন্টর ছিল। সিনিয়র কিছু লোকজন তাকে আ মেন্টরিং করত। তার হুম, হুম। আত্মীয়স্বজনের মধ্যেও কিছু ছিল, ফ্যামিলির মধ্যেও কিছু ছিল। আ আপনি যদি একটা ১ম পর্বটা পড়েন দেখবেন যে আমি আর ও একটা মারামারিতে জড়িয়ে গিয়েছিলাম। জি। আ চায়ের দোকানে। সিলেটে সিলেটে একটা কুরিয়ার সার্ভিস, চায়ের দোকান না কুরিয়ার সার্ভিস। কুরিয়ার সার্ভিস আচ্ছা জি। কুরিয়ার সার্ভিসে আমি ইয়ে করছিলাম। এটাতে মনে করেন যে আ আমি মনে করি সেকেন্ড লেফটেন্যান্ট অবস্থায় একটা পানিশমেন্ট খাওয়া একদম নরমাল। হুম, হুম। অ্যামেজিংলি তারা ওকে বাঁচানোর জন্য আমিও বেঁচে গেছি আরকি। আচ্ছা। ওকে বাঁচিয়েছে এইজন্য আমারও এটা আর আসে নাই। তারপরে আমি এটা লিখেছি যে আ মানে সে সেকেন্ড লেফটেন্যান্ট থাকা অবস্থায় সবচেয়ে জুনিয়র অফিসার থাকা না অবস্থায় লেফটে ফেভর পেয়েছে। হ্যাঁ, লেফটেন্যান্ট থাকা অবস্থায়। লেফটেন্যান্ট আচ্ছা, লেফটেন্যান্ট থাকা লেফটেন্যান্ট অবস্থায়। আচ্ছা। তার এই ফেভার এই পেয়েছে। ফেভরটা কারা করতো? আপনি ফ্যামিলি মেম্বার বলেছেন। তার কি অন্য ফ্যামিলি মেম্বার আর্মিতে তখন কর্মরত ছিল? আ আমি একজনের নাম জানি মাহবুব হায়দার খান, মেজর জেনারেল মাহবুব হায়দার খান। উনি তাকে তখন ফেভার করেছেন। তখন বোধহয় ও লেফটেন্যান্ট কর্নেল ছিলেন। তখন মোটামুটি ফোন-টোন করে সবাইকে মানে সেটা কেন? আগে থেকে পরিচয়, আত্মীয় বা কেন? ফ্যামিলি ফ্যামিলি রিলেশন। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা, জি। এক্সকিউজ মি। তারপরে আমি যেটা দেখলাম যে তার ভিতরে আ ওই যে সিভিলিয়ানের ফেভার পাওয়াটা সে এইটুক বুঝতে পেরেছে চাকরিতে আ যে তাকে যদি তার মেধা দিয়ে উপরে উঠতে হয়, তার মেধা, হুম, সে হুম, জানে তার মেধা কতটুকু। ওই হুম, আর্মির স্ট্যান্ডার্ড এর মেধাতে সে মেজরের ক্রস করতে পারবে না। হুম, হুম। সো এটাকে বিকল্প হিসেবে সে র‍্যাবে পোস্টিং গেল। যাওয়ার পরে সে ওখানে ওই এলাকার হচ্ছে মাফিয়া ডন হচ্ছে নানক, জাহাঙ্গীর রাইট। কবির নানক। হুম, হুম, সে না কি বলে নানকের সাথে অ্যাফিলিয়েটেড হইল। হুম, হুম। ও যখন ইয়াতে তখন উত্তরাতে হচ্ছে আপনি আ মেজর সুমনকে দেখেন কথা বলতে কনক স্যারের শোতে। রাইট। আ সুমনকে ২ জন আচ্ছা আপনাকে একটু আমি ইন্টারাপ্ট করে নেই। সিলেক্ট আমি শুনেছি মেজর সুমন উনি জহির রায়হানের ভাতিজা বা পারিবারিক ভাবে সম্পর্কিত। আপনি কি জানেন এরকম কিছু? না আমি এরকম কিছু জানি না। আচ্ছা, ঠিক আছে। এনিওয়ে জি, আপনি বলছিলেন উত্তরাতে মেজর সুমন। উত্তরাতে মেজর সুমন ছিল জাহাঙ্গীর কবির নানক তার কাছে অ্যাপ্রোচটা দিয়েছিল যে ২ টা সাবজেক্টকে ক্রস ফায়ার করার জন্য। হুম, বাট ও ক্রস ফায়ার করার লোক না। সো সে এটাকে টেকনিক্যালি ডিনাই করেছে, করেছে। হুম। তখন তারা বুঝতে পেরেছে দিস ইস এ রং চয়েস যে ওকে যে আনা হইছে, হ্যাঁ? অ্যাকচুয়ালি আমি বলব মানে they were probing to military officer যে কারা এই ধরনের কাজের জন্য। এই চান্সটা তখন জিয়া নিয়েছে। নিয়ে ওই ২ জনকে ক্রস ফায়ার করেছে। এটা টিভিতে আসছিল। আমি যদি বুঝে থাকি ঠিকমতো যে জাহাঙ্গীর কবির নানকের পক্ষ থেকে ২ জন লোককে ক্রস ফায়ার এর জন্য দেয়া কারেক্ট, হয় উত্তরায় কারেক্ট, বা আ বা দায়িত্ব পালনরত মেজর সুমনের কাছে বা কারেক্ট। মেজর সুমন সেটা কৌশলে ডিনাই করে দেয়। কৌশলে ডিনাই করেছে। এই সুযোগটা নিয়েছে আ
তৎকালীন মেজর জিয়া, জিয়া উনি ক্রস ফায়ার করে দিয়েছেন। ওদেরকে ক্রস ফায়ার করে দিয়েছে। যারা দেওয়ার যাদের পরে যে দুজনের কথা বলছেন ওই দুজনের নাম পরিচয় আপনার জানা আছে যে তারা কারা? আমার তারা অ্যাকচুয়ালি কি এই মুহূর্তে রাজনৈতিক মনে নাই, কর্মী, বাট আপনি সন্ত্রাসী, এটা তারা সার্চ কারা? করে পাবেন। দুজনেই সম্ভবত পলিটেকনিক ইনস্টিটিউট যেটা আছে ওইটার ছাত্র হ্যাঁ। ছিল, এবং এটা একদম অল ওভার মিডিয়াতে আসছে। কত সালের ঘটনা? এটা এটা দেখে বলতে হবে এখন, আচ্ছা, মানে ডেটটা আমার মানে মোট কথা হচ্ছে যখন যে সালে সে প্রথম ইয়াতে গেল, মানে কি বলে র‍্যাবে গেল। র্যাবে গেল, তখনকার ঘটনা সম্ভবত সম্ভবত। 2009 হতে পারে নয়, এরকম। আমার কাছে যেটা বলছে নয়, সম্ভবত হুম, 2009 সালে এই ঘটনাটা হুম, হওয়ার পরে। এটার পরেই যখন জাহাঙ্গীর কবির নানক দেখলো যে একজন অফিসার কমান্ডো কোয়ালিফাইড, তার ভিতরে কোনো এগুলো হুম, নিয়ে অনুতপ্ত হওয়ার কোনো সুযোগ নাই, হুম, হুম। এবং সে নির্দ্বিধায় মানুষ হত্যা করতে পারে, জি। তখন তারা ইটস এ জ্যাকপট টু দেম, হুম, জ্যাকপট। হুম, এর পরবর্তীতেই তাকে সাথেই এর কিছুদিন পরেই র‍্যাব ইন্টেলিজেন্স এ নেওয়া হয়। তারপরেই তো তার এই সাগাটা শুরু হয়। জি। এবং অ্যাকচুয়ালি সে এখানে যাওয়ার পরে, যেহেতু সে কমান্ডো ব্যাটালিয়নে চাকরি করেছে, কমান্ডোদের অনেক সৈনিকের সাথে পরিচয় আছে। সে একটা কমান্ডো অফিসার এবং সৈনিকদের একটা গ্রুপকে ওখানে নিয়ে গেছে। নিয়ে গিয়ে তারা এই গুম খুনের সাথে মানে র‍্যাবে নিয়ে গেছে। র‍্যাবে সে নিয়ে র‍্যাবে গেছে, এবং গিয়েছে নিয়ে এবং গিয়ে সে কমান্ডোদের মধ্যে একটি দলকে, যারা কমান্ডোরা তো কারেক্ট, অবশ্যই কারেক্ট, বেশি প্রশিক্ষণপ্রাপ্ত, কারেক্ট, অনেক বেশি কারেক্ট, ডেয়ারিং, কারেক্ট, তাদের সার্ভাইভাল স্কিল অনেক বেশি এবং কারেক্ট, তাদের অনুশোচনা কম, তাই তো? কারেক্ট, এইভাবেই তো কমান্ডোরা পরিচিত বিশ্বব্যাপী। তো কারেক্ট। তাদের থেকে আর্মি থেকে একটা কমান্ডো গ্রুপই নিয়ে গিয়েছে র‍্যাবে যেন এই ধরনের এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুলো করা যায়। কিলিং গুলা করা যায়। আচ্ছা, কিলিং গুলা করা যায়। ঠিক আপনারা আছে। যে জি, যখন এই বিপ্লব চলতে থাকে, আপনারা তখন একটা স্নাইপারের স্টোরি শুনছেন না? যে কোন একজন স্নাইপার রাইট, গুলি করতেছে। রাইট। অ্যাকচুয়ালি এই স্নাইপারটা লেফটেন্যান্ট জেনারেল মুজিব, যে বর্তমানে পলাতক, যে রয়ের হুম, এজেন্ট ছিল, হুম, এবং মেজর জেনারেল জিয়া, তারা যে তখন অলরেডি কমান্ডো ব্যাটালিয়ন ২ টা। এই ২ টা কমান্ডো ব্যাটালিয়ন থেকে সে স্নাইপার কোয়ালিফাইড যে সমস্ত সৈনিক আছে, এদেরকে ছুটি দিয়ে নিয়ে আসছে। ছুটি হুম, দিয়ে, হুম, কিন্তু মানে অফিসিয়ালি আপনি পাবেন না। হুম, হুম। নিয়ে এসে এদেরকে র‍্যাবের যে স্নাইপার রাইফেল গুলা ছিল, ওগুলা দিয়ে কিলিং মিশনে দিছে। পুলিশ কিন্তু জানতো না যে এই কিলিংটা হচ্ছে। এবং জুলাই বিপ্লবে এই স্নাইপাররাই বিভিন্ন ছাদ থেকে কারেক্ট। গুলি, গুলি করে সাথে মিছিল গুলি-টুলি থেকে করেছে। মানুষ মেরেছে। এবং পুলিশরা যখন বুঝতে পারল যে somebody is killing from distance, হুম, হুম। তখন জেনারেল ওয়াকারকে জিজ্ঞেস করছে যে, "আপনাদের কি কোন স্নাইপার আছে কিনা?" তখন he got lost. যে তখন খোঁজ নিয়ে জানা গেল যে এগুলো অ্যাকচুয়ালি কমান্ডো ব্যাটালিয়ন থেকে ছুটি দিয়ে নিয়ে আসছে। সো অফিসিয়ালি তারা তো ছুটি দেয়। জি, 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 জি। তো এরপরে যেটা বললাম যে আ মানে এখানে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে সৈনিকদেরকে বা যাদেরকে কমান্ডো ব্যাটালিয়ন থেকে ছুটি দিয়ে নিয়ে এসে আনঅফিসিয়ালি গুলি করাচ্ছে। জি, তো ওই সৈনিকরা, অফিসাররাও কি ছিল না শুধু সৈনিকরা ওখানে যারা গুলি এখানে আমার করেছে? জানা মতে শুধু সৈনিক ছিল। সৈনিকরা ছিল। তারা কেন গুলি করছে? তারা বলছে না যে, "স্যার আমি তো ছুটিতে। মানে আমি এখন কোন ক্যাপাসিটিতে গিয়ে গুলি করছি? কার বন্দুক এটা? এটা তো আমার মিলিটারি বন্দুকও নয়।" মানে এই ধরনের প্রশ্ন করছে না ওরা নাকি? আপনি তো মানে যেটা বলতেছেন যে একটা আইডিয়াল সিচুয়েশন হলে যেরকম হওয়ার কথা। বাট জি, জি, শেখ জি। হাসিনার আমলে কখনোই কোনো কিছু আইডিয়াল ছিল না। তারা আচ্ছা, জানতো যে আমি যদি অফিসার হই, যদি আমি পাবলিকের সামনে আসি, আমাকে বঙ্গবন্ধুর কথা বলতেই হবে। আচ্ছা। আমাকে আ জনগণ যেটা বিপ্লব করছে তাদেরকে সন্ত্রাসী বলতেই হবে। হু, হু। তাদেরকে যখন সন্ত্রাসী বলতে হবে, অত সন্ত্রাসীদেরকে গুলি করবে। আর আওয়ামী লীগের তো একটা বয়ান তৈরিই ছিল। মনে রাইট, করেন রাইট। আ জিয়া যখন আমেরিকাতে কয়েকবার আসে, এখানে এসে সে প্রতিবারই চেয়েছে হচ্ছে কোন একটা ডিভাইস কেনার জন্য, যেটা হচ্ছে ওয়ান ট্যাপে সে কারো Facebook এ ঢুকতে পারবে, কারো আম আ WhatsApp এ ঢুকতে পারবে। এই জিনিসগুলা কন্টিনিউয়াস আসতো। আর তার আমি যাদের সাথে কথা বলেছি, আমার সামনেই কয়েকটা কথা হয়েছে। হচ্ছে সন্ত্রাসী, তার বয়ান হচ্ছে সন্ত্রাসীকে ধরার জন্য, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ক্রিমিনালকে ধরার জন্য। বাট উই অল নো দ্যাট ইটস নট অ্যাকচুয়ালি ক্রিমিনালস। এটা রাইট। হচ্ছে পলিটিক্যাল বিরোধী বিরোধীদলকে দল এবং দমন মতকে করা। দমন তো করার এইটা জন্য। আইডিয়াল সিচুয়েশন। আমি সেনাবাহিনীতে মনে করেন যে আইডিয়াল সিচুয়েশন মনে করি, এই যে আমি বললাম না, আমি প্যারা কমান্ডার সিও যখন হলাম, তখন তারা বুঝে গেছে যে আমি যা বলে তা ইয়া করি না। আমাকে অ্যাকচুয়ালি একটা সৈনিককে একটু ফেভার দেওয়ার জন্য আমি আ শেখ হেলাল আমাকে ফোন করেছিল। হু, তো হু। আমি যখন হাম্বলি বললাম যে, "স্যার, আমি অনার্ড দ্যাট ইউ আর কলিং মি।" তারপরে সৈনিকটার ব্যাপারে যখন কথা বলল, আমি বললাম, "স্যার, আপনি এই সৈনিকটাকে যদি আমি এই ফেভারটা দেই, এই একই কজে আমি আগে সৈনিককে এই পানিশমেন্ট দিছি, এই পানিশমেন্ট দিছি। এটা আমার কমান্ডের মধ্যে একটা ডিসপ্যারিটি পড়বে।" এটা রাইট। আমার কমান্ডারকেও সেম জিনিসটা বলেছিলাম। তো তো আপনি খুব গম্ভীর হয়ে আপনি মনে হয় আমার কথা, আমি ফোন করছি, আপনি খুশি হন নাই।
না, না স্যার, অফ কোর্স মানে আমি বলছি রাইট, রাইট। অ্যাকচুয়ালি লোকজনের গলার টোন তো করতে পারে না। মানে হুম, তো বুঝতে পেরেছেন যে আইল গো বাই দ্য রুল। এবং আমার বসও এরকম একটা ফোন করার সময়, কারণ এটা এই সমস্ত ক্ষেত্রে মানে সিনিয়র আমাকে অ্যাডভাইস করতে পারে, বাট ইস ডিসিশন উইল বি টেকেন বাই মি। আমার রাইট, সঙ্গীদের রাইট। সো হুম, হুম। আমি আইল ফলো দ্যাট রুল। এটা বুঝে গিয়েছিল। বুঝার পরেই তখন বুঝতে পেরেছি যে ইটস এ রং সিলেকশন। তখন আমাকে আ মিশন মানে দেখেন, আমি কিন্তু ৩ টা মিশন করেছি। আমার হুম। বয়সে অনেকেই দেখবেন ২ টার বেশি মিশন করে নাই। আমি জাস্ট এর আগে ১.৫-২ বছর আগে মিশন করে আসছি। আমাকে জোর করে 3rd মিশনে পাঠিয়ে দিছে। না, মিশন তো আমি যতটুকু জানি আর্মির জন্য একটা আ বেনিফিশিয়াল। অনেকে মিশন প্রেফার করেন। কারণ তাদের ইনকাম বেড়ে যায় এবং তারা নাকি? কারেক্ট, কারেক্ট। আমি আমি কি সেটা ভুল জানছি? না, না, না। এই কারণেই তো মনে করেন যে আমাকে মনে করেন আমি ১.৫ বছর চালাচ্ছি। একটা জি, নরমালি ২ থেকে ৩ বছর থাকার কথা। জি, আমাকে আর্লি কোন উছিলায় তো সরাইতে পারতেছে না যে আমি কোন ঘাপলা করলেও সরায় দেয়। কোন একটা জি। ডিসিপ্লিন বা কোন কিছু, কিছু করতেছে না। আমাকে কিভাবে সরাবে? রাইট, উছিলা, রাইট, তখন রাইট। উছিলা হচ্ছে ওকে একটা বেনিফিশিয়ারি বেনিফিট জায়গায় দিয়ে পাঠাই একটা দিবে। বাইরে পাঠিয়ে দেয়া। বেনিফিশিয়ারি দিয়ে দেয়। বাট I was enjoying my command. আর as a মানে command qualified commanding আ para commander battalion was a dream. So it was my dream job I was doing. রাইট। আমি আপনি শেখ হালালের কথা বলছিলেন, ফোন কলে কথা বলছিলেন। কারেক্ট, কারেক্ট। রাজনীতিবিদদের বিদদের থেকে আপনারা যখন আর্মিতে বা র‍্যাবে প্রেশনে এসে র‍্যাবে বা এই ধরনের কোন বাহিনীতে যখন আপনারা কাজ করেন, আর রাজনীতিবিদদের কাছ থেকে কি আপনারা প্রায় এই ধরনের রিকোয়েস্টের কলগুলো পান যে একে ধরো, একে মারো, একে একটা বেনিফিট দাও, তাকে দিও না। এরকম কল কি প্রায়ই আসে? আ অ্যাকচুয়ালি আমি আমার আর্মির বাইরে আমি চাকরি করেছি হচ্ছে বিজিবিতে, এবং আর্মিতে থাকাকালীন আ যখন ২০০৯ এর ইলেকশনটা হয়, ২০০৯ এর যে ইলেকশনটা হয়, ওই সময় আমি ছিলাম হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্তের আম এলাকায়, আচ্ছা। ওখানে। তো আমি ওখানে যাওয়ার পরে টহল-টহল দিচ্ছি। এর মধ্যে সুরঞ্জিত বাবুর সাথে আমার কয়েকবার ক্রস হইছে। আ হইছে। তো উনি একজন জাতীয় নেতা। I saluted him যাত্রাপথে। হুম, তো 3rd ডে তে আমি দুপুরে সমস্ত কাজ-টাজ মানে রেকি-টেকি করে এসে শুলাম। এর মধ্যেই একজন সিভিলিয়ান এসে বলল, কি একটা পরিচয় দিছে এক্সাক্টলি আমার মনে নাই। হুম, এসে হুম, আমাকে বলতেছে, আমাকে পরিচয় দিছে। আমি যখন গিয়ে দেখা করলাম, বলল যে, "স্যার আমি আম আ সুরঞ্জিত বাবুর পিএস।" আমি বললাম, "আপনি সুরঞ্জিত বাবুর পিএস? আমি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করি। সামনে একটা নির্বাচন আছে। আপনি তো হুম। আমার সাথে একা কথা বলতে পারেন। জি, জি, প্লিজ জি। গো।" ওখানকার বিএনপি ছিল বোধহয় নাসিরউদ্দিন। আমি বললাম, হুম, হুম, "প্লিজ নাসিরউদ্দিন সাহেবের পিএস সহ একসাথে আসেন যদি কিছু বলতে হয়। আমি আপনার হুম, সাথে হুম। একা কথা বলব না।" এখন একটা আচ্ছা। জিনিস, একটা অপরচুনিটি দেখেন যে জিয়া বা অন্য কেউ যারা চায় হচ্ছে একটা ফেভার, তারা চেষ্টা করবে যে, তখন তো আমরা জানতাম যে আওয়ামী লীগই আসবে। সো হুম। সুরঞ্জিত বাবুর সাথে যদি আমি একটু বসে আ তাকে যদি আমি একটা ফেভার করতাম, তাহলে তো জি, আমি তাদের গুড বুকে চলে আসতাম, তাই না? জি। এইটা হচ্ছে আ আমি যেটা মনে করি যে আ নানক যেভাবে তাকে ট্র্যাপ করেছে, সেম জিনিস। আমি ইচ্ছা করলে কিন্তু সুরঞ্জিত বাবুর ক্লোজে চলে যেতে পারতাম। এই ধরনের অফার অ্যাকচুয়ালি আমার যেহেতু এসছে, অনেকের কাছে আসতে পারে। অনেকের কাছে বাট আসতে বাট পারে। আমি যখন বিজিবিতে ছিলাম, আ তখন অ্যাকচুয়ালি আ আমাকে আমি হিলিতে ছিলাম। আপনি জানেন হিলি একটা ইয়া ক্রাইসিস জায়গা। হুম, হুম, ওখানে আমার অ্যাচিভমেন্ট অনেক, অনেক ছিল। এই ৪.৫ মাস ছিলাম, ৪.৫ মাসে অনেক অ্যাচিভমেন্ট ছিল। হুম, তো হুম। আমাকে কোনো রাজনৈতিক দল বা আ অনেক সময় এই যে যারা চোরাচালান, অনেকে বলে আরকি, চোরাচালানরা আইসা অফার দেয়, করে। আমাকে কেউ অফারও দেয় নাই। আচ্ছা, 100% বলতেছি, আচ্ছা। আমাকে কেউ অফারও দেয় নাই। ঠিক আছে। ঠিক আছে। আমরা কথা বলছিলাম আপনি বলছিলেন যে জি, মেজর সুমনের ঘটনাটা বলছিলেন এবং জেনারেল জিয়া ঢুকে গিয়েছে, এই কারেক্ট, সুযোগগুলো নিয়েছে। কারেক্ট, রাজনীতিবিদদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল। তার কারেক্ট, মধ্যে একটা বড় অ্যাম্বিশন ছিল। তো কারেক্ট। এবং আপনি যেটা আমি কখনো শুনিনি এবং এটা আমার ধারণা আপনি ব্রেকিং করলেন কিনা, যে সেটা হচ্ছে জেনারেল জিয়া এই জুলাই বিপ্লবের সময় আর্মি কমান্ডো বাহিনী থেকে সৈনিকদেরকে নিয়ে এসে, ছুটিতে নিয়ে এসে স্নাইপার হিসাবে ছাত্র জনতার উপর গুলি করে মানুষ মেরেছে। কারেক্ট। এটা তো আমি জেনারেল অ্যাকচুয়ালি আমি আগেও বলেছি। আগেও বলেছেন। কয়েকটা তো জেনারেল জিয়ার এই আর কি বড় ধরনের ক্রাইম আপনি যদি আপনার স্মৃতি থেকে রিকল করেন, যে সে ওই র‍্যাবে গেল, ক্লোজ হলো, ২ জনকে দিয়ে সে শুরু করলো তার খাতাটা। কারেক্ট, কারেক্ট। বড় ধরনের কি ক্রাইম করেছে? এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক, রেপ হোক, আ দেশবিরোধী কাজ হোক, যা হোক, আপনার কাছে কি রিকালেকশন আছে মোটা দাগে? রিকালেকশন মানে আমি ১ম এ বলব যে আমি নিজের চোখে একটা জিনিস যেটা দেখেছি সেটা জি। হচ্ছে আ এটা সম্ভবত অক্টোবর ২০১০ হ্যাঁ, হ্যাঁ। অক্টোবরে ২০১০ নাকি, বা ৯। দা বা তখন অক্টোবর ৯ হবে, ৯। আচ্ছা ওই সময়
সে তখন আমি তখন ঢাকা ডেট কমান্ডার, আর্মি সিকিউরিটি ইউনিট, আর সে তখন হচ্ছে র্যাব ইন্টেলিজেন্স। তো আমাদের ওই যে যেখানে অ ঢাকা ক্যান্টনমেন্টের যে স্টাফ গেট যেটা আছে, স্টাফ রোডের যে গেটটা সেখানে প্রায়ই ছিনতাই-টিনতাই হয় একটা দূরে একটা জায়গায়। হুম, হুম, তো আমাকে একদিন আ আ আমাদের তৎকালীন যে ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ছিলেন ডিএমআই, উনি র‍্যাবকে একটা অনুষ্ঠানের মধ্যে জিয়াকে বলল, "এই জিয়া তুমি দেখো তো আমার এই জায়গার মধ্যে ছিনতাই কমতেছে না। এই জায়গায় একটু ব্যবস্থা নাও এখানে।" হুম, হুম, তো ঠিক আছে, কথা বলা শেষ। কিছুদিন পরে আ অক্টোবর মাসে আমাকে ফোন করল জিয়া, বলে যে, "দোস্ত তোর এই স্টাফ রোড এলাকায় আজকে একটা অপারেশন হবে রাতে।" হুম, হুম, তো ঠিক আছে, অপারেশন হবে। তো হঠাৎ করে রাত তখন বিকাল ৫টা-৬টা এরকম সময়ে আমার ফিল্ড স্টাফ যে আছে সে ওয়্যারলেসে জানালো, "স্যার আ ওদিক থেকে একটা গুলির সাউন্ড আসছে।" আমি তো সাথে, সাথে বুঝতে পারছি এটা তো সেই অপারেশন। আমি সাথে, সাথে ওখানে গেছি। হুম, হুম, তো আসলো এর কিছুক্ষণের মধ্যে ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স আসলো আর একটা ব্রিফ দিল যে তার ২ জন একটা ছেলে আর একটা মেয়ে র‍্যাবের সদস্য আরকি আইনশৃঙ্খলা বাহিনী। তারা ছদ্মবেশে যাচ্ছিল। হঠাৎ করে আ তাদেরকে ছিনতাই এরিয়া করছে অ্যান্ড হুম, দে ওয়ার মানে ওয়েস্টার্ন মুভির মতো ফার্স্ট ড্র এবং হি ওয়াজ শট ডাউন। হুম, হুম। বাট অ্যামেজিংলি এইটা ঘটনাটা বলতেছে রাস্তায়। বাট লাশ পড়ে আছে এর উল্টা দিকে ওখান থেকে এট লিস্ট ৬০-৭০ গজ দূরে ইয়ার নিচে যেখানে কেউ নাই। আচ্ছা। তাহলে তো এটা তো ক্লিয়ার যে এখানে এনে হুম, তারপর হুম। ওখানে মারা যাওয়ার পরে এখানে ড্রাগ করে নিয়ে আসার তো ইয়া নাই। এখানেই ইয়া করছে। তো আমি এটা জিনিসটা অ্যাকচুয়ালি ক্লিয়ারলি বুঝতে পারছি যে ইট ওয়াজ এ ক্রস ফায়ার। কোন যে কোন থেকে নিয়ে আসছে, নিয়ে ছেলেটাকে ক্রস ফায়ার করেছে এখানে। মানে ওই যাকে ক্রস ফায়ার করা হয়েছে সে কি আসলেই ওই যে ছিনতাইকারী আপনি যেটা শুরুতে বলছিলেন, সে কি আসলেই ছিনতাইকারী নাকি আমি একটা বিশ্বাস নিরীহ ভিকটিম না কে সে? আমি বিশ্বাস করি ছেলেটাকে আমাকে দেখে খুব একটা সাউন্ড মনে হয় নাই। মানে চাপা-টাপা ভাঙা। আ হতে পারে যে সে হয়তোবা ছিনতাইকারী বা অন্য কিছু অন্য জায়গা থেকে নিয়ে আসছে হয়তোবা। আমি হুম, অ্যাজিউম হুম। করতেছি। বাট রাস্তায় সে কোন ছিনতাই করে নাই ফর সিউর। কারণ এটা আচ্ছা। যেখানে বলতেছে ছিনতাই হইছে এর থেকে ৬০-৭০ গজ দূরে ইয়ার নিচে যেখানে কেউ যায় না। কেউ ওই যায় জায়গায় না। ওখানে কি কাকে ছিনতাই করবে সে? কারেক্ট। ওখানে তো কাউকে ছিনতাই করার কথা না। হুম, হুম, হুম। সো আমাকে আগে থেকে বলে দিয়েছিল তার মানে এটা কোন জায়গা থেকে নিয়ে আসছে, নিয়ে এসে এখানে ক্রস ফায়ার জি, টা করেছে আরকি। জি, নরমালি তারা যেটা করে আরকি। জি। তো মেজর জিয়ার আ বড় ধরনের যে ক্রাইম গুলো এর মধ্যে কিছু আ শোনা যায় যে সে শাপলা চত্বরে ২০১৩ সালে যে শাপলা চত্বরে হত্যাকাণ্ড হয়, সেখানে কারেক্ট। তার ইনভলভমেন্ট ছিল। সেটার ব্যাপারে আপনি কি জানেন? আমি আ সেটার ব্যাপারে যেটা জানি সেটা হচ্ছে তখন সরকার তো এটা নিয়ে খুব চিন্তিত ছিল যে হুম, হুম, শাপলা চত্বরে এটা কিভাবে আ ক্লিন করা যায়? কিভাবে রাইট। তাদেরকে উঠিয়ে দেওয়া যায়? এর মধ্যে তারা কিছু আ গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদেরকে কিছু কনভিন্স করা, কিছু লোককে আ টাকা-পয়সা দিয়ে কনভিন্স করানো, হুম, ফ্যামিলির হুম, মাধ্যমে প্রেশার দেওয়া সবকিছু চেষ্টা করছে। যখন এটা করে উঠতে পারতেছে না, তখন এই যে এই প্ল্যানটা, এই হুম, হুম। প্ল্যানটা আমার জানা মতে এটা আসছে হচ্ছে জিয়ার মাথা থেকে আরকি। যখন সবাই আচ্ছা। কথা বলতেছে, সে এবং লেফটেন্যান্ট জেনারেল মুজিব, সে তখন ছিল হচ্ছে আ আ আ বিজিবির বিজিবির 2nd ম্যান ছিল হুম, ঢাকায়, হুম, ব্রিগেডিয়ার জেনারেল। সো তারা এসে প্লাস হচ্ছে বেনজির। বেনজির আসার পরে তখন তারা এই ম্যাসিভ একটা প্ল্যান দেয় যে তারা আ সবগুলো জায়গা দিয়ে ব্লক দিবে। শুধু পিছন দিকটা খালি রাখবে হচ্ছে যাতে পালায় যেতে পারে তারা। এর মধ্যে lethal weapon তারা ব্যবহার করবে। যখন লাশ পড়তে থাকবে লোকজন এমনিই চলে যাবে এবং তখন তারা ইন্টারনেট বন্ধ রাখবে, লাইট অফ রাখবে, সাংবাদিকদেরকে অ্যালাও করবে না। হুম, হুম, এরকম একটা প্ল্যান করে এবং র‍্যাবের যারা ছিল মানে ৩ টা ইউনিট এখানে অংশগ্রহণ করে। এটার মধ্যে সে নিজেও যেহেতু আপনারা দেখেছেন যে সে নিজেই এখন স্বীকার করেছে যে ১৩০ টা মানে খুনের সাথে সে জড়িত। হুম, হুম, এবং obviously এই ১৩০ টা আরো বেশি হবে কারণ শাপলা চত্বরের মধ্যে যেগুলো আছে এগুলো তো হেড কাউন্ট কারো নামে নাই, কার বুলেটে মারা গেছে। হুম, হুম। সো এখানে আ র‍্যাবের যারা ছিল এর মধ্যে তার একজন স্পেশাল ডেপুটি ছিল ইমরান ইবনে রউফ কর্নেল। ই রিসেন্টলি রিটায়ার করছে। এবং তাকে অ্যাকচুয়ালি ব্রিগেডিয়ার জেনারেল পদ দেওয়ার জন্য জেনারেল ওয়াকার লাফালাফি করতেছিল। পরে মানে এটা নিয়ে আপনি ১৩০ বলছেন। আমার মনে হয় যেটা আমার সরি দেশ রিপোর্ট ১০৩০ করেছে ১০৩০ জি, জি, সরি জি, এটা আমার স্লিপ অফ টাং ১০৩০ জি। এবং মনে করেন যে আপনারা তো জানেন যে 7 মার্ডার কেসটা জানেন নারায়ণগঞ্জের, তাই না? হুম, হুম। এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি আ বা বা ডিটেইলস ওটাতেও আমরা যাচ্ছি। তো আপনি যেটা বলছিলেন যে শাপলা চত্বরে এই যে
হেফাজতের কর্মীরা একটা অবস্থান নিয়েছে এবং সরকার সরাতে পারছিল না। কারেক্ট। আপনি বলছেন যে আপনার ধারণা যে জেনারেল জিয়ার মাথা থেকে এই বুদ্ধিটা না, এসেছে এটা যে ধারণা না, ধারণা না। আচ্ছা, এটা আপনি এটা জানেন। হচ্ছে আমি বা সাক্ষীদের মাধ্যমে জানি। জি। যারা যে আইন লাইট টাইট শৃঙ্খলা অফ করে বাহিনীর দাও, তারপরে কারেক্ট, কিলিং কারেক্ট। করো এবং দিয়ে ম্যাসাকার হ্যাঁ, করে এটাকে কারেক্ট, কারেক্ট, আচ্ছা। কারেক্ট। আপনি অ্যাকচুয়ালি এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আপনি তাকে এবং অ্যাকচুয়ালি পুলিশের বেনজির তাদেরকে দিতে চাচ্ছেন, তাই তো? কারেক্ট, কারেক্ট, কারেক্ট। আচ্ছা, জি। আপনি বলছিলেন নারায়ণগঞ্জের আলোচিত 7 মার্ডার। এটা নিয়ে আমাদেরকে একটু বলেন। এখানেও জেনারেল জিয়ার প্রত্যক্ষ একটা ইনভলভমেন্ট পাওয়া যায়। কি জানেন আপনি? কি বলতে পারেন? আচ্ছা, আমি এটা হচ্ছে আপনারা যদি আমি ডিটেইলস এ যাচ্ছি না। মানে জি। শর্টকাটে যেটা বলতেছি সেটা হচ্ছে আ তারেক সাইদ যে হুম, একটা ইউনিটের সিও ছিল হুম, এবং হুম, সে ছিল হচ্ছে আওয়ামী লীগের এমপি মায়ার জামাই এবং সে মোটামুটি পিজিআর এ অনেকদিন চাকরি করেছে। হুম, হুম। এটা কিন্তু আমার তারেক সাইদের সাথে সরাসরি কনভারসেশন এর পরে আমি বলতেছি আরকি। আচ্ছা, আচ্ছা। সে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার খুব কাছাকাছি চলে গিয়েছিল। সে মানে মায়ের থ্রোতে, তাই তো? মোফাজ্জল হোসেন মায়া, আওয়ামী লীগ নেতা এবং কারেক্ট সাবেক মন্ত্রী। হ্যাঁ, মায়ার তার থ্রু মেয়ের হাসব্যান্ড হিসেবে, জামাই হিসেবে সে শেখ কারেক্ট। হাসিনার কাছে চলে গিয়েছে। খুব আচ্ছা। কাছে চলে গেছে। পিজিআর এ যখন ছিল তারা প্রায়ই ক্লোজ প্রোটেকশন এ থাকতো। তাদের তো অনেকগুলা সিকিউরিটি সার্কেল থাকে। সে ক্লোজ সার্কেল এ থাকতো বিশ্বস্ত হিসাবে। ওখানে হুম, সে তারেক সিদ্দিকী যে বিখ্যাত মেজর জেনারেল তারেক সিদ্দিকী, জি। তার এগেইনস্ট এ তার কিছু দুর্নীতির ব্যাপারে সরাসরি শেখ হাসিনার সাথে কথা বলেছে। তাই নাকি? আচ্ছা, হ্যাঁ, কথা বলেছে সে। এই কথা আচ্ছা। বলায় তারেক সিদ্দিকী ওয়াজ হাইলি অ্যানয়েড এবং তারেক সিদ্দিকী আর জিয়া ২ জন তো একদম হরিহর হুম, আত্মা যেটা বলে। একজন জি। আরেকজনকে সাপোর্ট দিচ্ছে। তখন এরা ২ জনই আবিষ্কার করে যে এই তারেক সাঈদ উইল বি এ থ্রেট ইন ফিউচার। আচ্ছা। আচ্ছা, আপনি একটা জিনিস দেখেন যে র‍্যাব খুন করে নদীতে ডুবিয়ে দিয়েছে লাশ এরকম কাহিনী কিন্তু অনেক আছে। এখন যারা গুম খুন কমিশন করতেছে তারা কিন্তু বের করছে যে নদীতে সিমেন্টের বস্তা ঢুকিয়ে দিয়ে সিলাই করে দিয়ে তাদেরকে দিচ্ছে। সো কোন লাশ উঠতেছে না। হুম, হুম, আপনি দেখেন ওই ৭ টা মার্ডারে ওই ৭ টা লাশই উঠে আসছে। এটা জি। আপনার কাছে কিছু মনে হয় না যে হঠাৎ করে একটা প্রফেশনাল এরা তো প্রফেশনাল বাহিনী তো। রাইট, রাইট। প্রফেশনাল বাহিনী হঠাৎ করে কি এমন কাঁচা কাজ করবে ওই ৭ টা লাশই উঠে উঠবে? মানে কি এটাও এটা কেন আসলো? আপনার কি মনে হচ্ছে তাকে ফাঁসানো হয়েছে? কারেক্ট। ওরা যখন দেখতেছে যে কারণ জিয়ার ওই স্ট্রেংথ নাই যে হুম, হুম, তারেক সাইদকে এটাতে তো সরকারও বিপদে পড়তেছে। জি। তাই না? ৭ টা লাশ উঠে আসলো মানে র‍্যাবের তখন ক্রেডিবিলিটি একদম শূন্যের কোঠায় নেমে যায়। হুম, এই হুম, রিস্কটা সে নিতে পারে নাই। বাট তারেক সিদ্দিকীর সাপোর্টে যে ওকে ফাঁসায় দিলে ও কেস থেকে আউট হয়ে যাবে। দেন এখানে তাদের নিয়মই চলবে। কারণ ও থাকলে জিয়া ভাবতেছিল যে সে যেভাবে উঠতেছে, মানে সেও কিন্তু গুম খুন এক্সপার্ট। এই যে হুম, হুম, তারেক সাঈদ। অনেকগুলা আচ্ছা, করার পরে সে তাড়াতাড়ি চলে এইজন্য এই ৭ টা মার্ডার লাশগুলা যখন দেয়, সে যারা এই কাজটা করে তাদেরকে স্যাবোটাজ করে এই লাশগুলাকে উঠানোর ব্যবস্থা করে তাকে ফাঁসায় দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আ আমরা জানি যে আ আমাকে একটু মনে করিয়ে দিতে পারেন যে তারেক সাঈদের পরে কি পানিশমেন্ট হয়েছিল? আর তারেক সাঈদ তো মানে আ তাকে তো মানে ফাঁসির আদেশ তো হয়েছে তার। আচ্ছা, 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 এখন জেলে আছে সে। আচ্ছা। তো আম আ মানে সেনাবাহিনীর ভিতরে ২ দলই করাপ্ট, তাই তো? জেনারেল জিয়াও করাপ্ট এবং কিলার এবং তারেক সাঈদ সেও করাপ্ট। তো কারেক্ট, তারেক কারেক্ট। সাঈদ আবার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং এক্স জামাই বলব। কারণ আমার জানা মতে এটা ডিভোর্স আচ্ছা, হয়ে গেছে। ডিভোর্স হয়েছে। এটা কি 7 মার্ডার এর আগে না পরে? আ এটা ও জেলে যায় যখন জেলে যায়, জেলে যাওয়ার পরে ডিভোর্সটা হয়েছে। আচ্ছা, আচ্ছা। তো মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার থ্রুতে শেখ হাসিনা খুব ক্লোজ এবং তারেক সাঈদ তৎকালীন শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি আ নিরাপত্তা অ্যাডভাইজার ছিলেন, সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, কারেক্ট, কারেক্ট। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী। তারেক সিদ্দিকী। তার ব্যাপারে শেখ হাসিনাকে কিছু রিপোর্ট করেছে, তাই তো? কারেক্ট, কারেক্ট। তো তারেক সিদ্দিকী এটাতে খুব ক্ষুব্ধ হয়েছেন এবং জেনারেল জিয়াকে ইউজ করে এই 7 কারেক্ট, মার্ডারের যে তারেক সাঈদের ইনভলভমেন্ট সেটাকে প্রকাশ করে দিয়েছেন বা কারেক্ট। সামনে নিয়ে এসেছেন। এবং তারেক মানে অ্যাকচুয়ালি মানে আ জিয়া তো এদেরকে একদম আঙ্গুলের ইশারা না চাইতো সবাইকে। তাকে হুম, সব পীর মানত। মানে জিয়া যেটা বলবে ওইটাই। বাট দিস দ্যা ব্যান্ড সে তাকে জিয়ার আদেশকে চ্যালেঞ্জ করত। যেটা আচ্ছা। জিয়া পছন্দ করত না। সো এইটা তার এই মানে ইন্টারেস্ট সেও কে চ্যালেঞ্জ করেছে জিয়ার আদেশকে? এই জিয়ার আদেশকে চ্যালেঞ্জ করতো আরকি। যখন করত ওই যে তারেক সাঈদ
আচ্ছা, মানে যেহেতু কে তার সিনিয়র, হ্যাঁ, তারেক হ্যাঁ, সাইদ? যে কোনো কিছু কনফারেন্সের মধ্যে কোনো কিছু আর্গুমেন্ট হলে জিয়া যা বলছে এটা হচ্ছে বেদ বাক্য। কারণ আচ্ছা, ও আচ্ছা। চ্যালেঞ্জ করত প্রতিটা জায়গাতে তার মতামত চাপানোর চেষ্টা করত এবং সে চিন্তা করে দেখছে যে সে যেহেতু মায়ার জামাই প্রাইম মিনিস্টারের সাথে ক্লোজ, হুম, ফিউচারে হুম। সে আমাকে সরায় দিয়ে ও এখানে বসে যাবে। এবং আচ্ছা, এইটাই আচ্ছা, মানে এটাই সম্ভবত তারেক সাইদের মেইন প্ল্যান ছিল। এটা জানার পরে তাকে সরায় দিছে তারা। আচ্ছা, আচ্ছা। তো আপনি এই যে আ ৭ খুনের ঘটনায় লাশ ডুবিয়ে দেয়া, সিমেন্টের বস্তায় ভরে বা ইটের মধ্যে বেঁধে মানে লাশ না, ডুবিয়ে দেয়া এটা হচ্ছে পেট কেটে পেটের ভিতরে সিমেন্টের বস্তা বা ব্যাগ ঢুকায় দিয়ে সেলাই করে দিয়ে তাদেরকে ডুবায়। এটা হচ্ছে বাবা! এ এই এ বীভৎস ওদের কাজগুলা কে করতো? ওই যে মানুষের পেট কাটা, সিমেন্ট দেয়া, সেলাই করা, এগুলো তো মেডিকেল কাজ। এগুলো কি সেনাবাহিনীর এরাই আবার পারে? এগুলো করতে পারে মানে নাকি? নট এভরিওয়ান ইস সেনাবাহিনী। এখানে পুলিশের লোকও আছে। পুলিশেরও আছে, সেনাবাহিনী আছে এবং তারা এই কাজগুলা মানে করতো। মেডিকেল এক্সপার্ট লাগতো না? ওরা নিজেরাই কেচি দিয়ে ওরা এগুলো করে ফেলতো নাকি? নিজেরাই করতো এটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো জঘন্য আরকি। তো আব এ এ বেশিরভাগ যেটা জানা যায় যে জমটুপি পরিয়ে পোস্তগোলা, কাঞ্চন, চাঁদপুর ব্রিজে নিয়ে গিয়ে খুন করে ফেলতো। জি। এই কাজগুলো কি রেগুলারলি প্র্যাকটিস হতো জেনারেল জিয়ার কমান্ডে? কারেক্ট। আনফরচুনেটলি ইয়েস। আচ্ছা। এই ভিকটিমরা কি কারা ছিল? এটা কি মূলত রাজনৈতিক যারা দলমত? আমরা জানি যে গত হাসিনা আমলে প্রচুর ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে যেত। কারো মানে সন্ধান পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে সাদা পোশাকে মাইক্রোবাসে করে নিয়ে যাচ্ছে। কেউ এটার রেসপনসিবিলিটি স্বীকার করছে না। পুলিশ বলে আমরা জানি না, এরা আমরা না। ডিবি স্বীকার করে মানে কেউ স্বীকার করে না। তাহলে এই জেনারেল জিয়ার আন্ডারে এই গ্রুপগুলাই কি এই ডিসঅ্যাপিয়ারেন্স গুলো করতো নাকি? একদম, একদম। এরাই করতো এবং আপনি একটা জিনিস আম আ জিনিস দেখেন যে আমি একটা ঘটনা জিয়ার কাছ থেকেই জেনেছি। জি, আপনি এখন জানেন যে কর্নেল মোমেন একজন তার এগেইনস্ট এ নিষেধাজ্ঞা দেওয়া আছে। সে র‍্যাবের এডিজি ছিল। আচ্ছা। র‍্যাবের মোমেন এবং আ উত্তরা এবং আ ঢাকার অদূরে ওই ফ্রন্টে হুম, যতগুলা হুম, কিলিং হয়েছে সবগুলো মানে একটা ৩০ জনের কিলিং এ সে নিজে নেতৃত্ব দিয়েছে এই কর্নেল মোমেন। হুম, হুম, সেই মোমেন্ট যখন জাস্ট মাত্র র‍্যাবে আসছে, হুম, তাকে একবার জিয়া মানে তার এলাকায় কোনো ক্রস ফায়ার নাই, কোনো হুম। নাই। তখন অলরেডি এই ঘটনাটা হচ্ছে ইয়ার পরে, ওটা কি বলে? আহ শাহবাগের ঘটনার পরে তারা তো করল মানে কেউ পলিটিক্যাল মানে বিরোধী দল হইলেই মেরে ফেলা যায় এরকম একটা বয়ান তৈরি হইল না? রাইট, রাইট। আচ্ছা। ফ্যাসিজমের মূল ভিত্তি ফ্যাসিজম হলো। যারা বিএনপি ও সন্ত্রাসীর সাথে জড়িত ইয়ার সাথে এই মোমেন্ট তখন সে মেজর, হুম, হুম। হ্যাঁ? সেও কিন্তু কমান্ডো। তো জি। তাকে জিয়া নিয়ে আসছে। হুম, সে মানে এটা জিয়ার মুখে বলা আমাকে। যে ৪ টা সে হঠাৎ করে ১ মাসের মধ্যে ৪ টা বিএনপির অ্যাক্টিভিস্টকে ছেলেদেরকে আইনা জাস্ট সিম্পলি ক্রস ফায়ার দিয়া হালাল করে ফেলছে। আপনি মানে এটা চিন্তা কত করেন। সালের ঘটনা? কবে তারা এই কাজটা আ করেছে? এই ঘটনাটা সম্ভবত সে আমাকে বলছে এটা ২০০৯ এর দিকে। আচ্ছা, আচ্ছা। তো সে মানে ওদের সে অপরাধ যেমন ছিল ৪ মোমেন্ট এখন ৪ জন বিএনপি কর্মীর অপরাধ ছিল জাস্ট বিএনপি করে। বিএনপি কোন করে। সন্ত্রাসী না বা কোন কোন চাঁদাবাজ। সন্ত্রাসী না, কোন কিছু না। আচ্ছা, মানে যেভাবে কইছে, বুঝছি এ তো কোন কাম করে না জায়গার মধ্যে। হঠাৎ কইরা আমি এটা কইলাম, এরপরে ২-৪ টা বিএনপির পোলারে মাইরা ফেলছে। মানে ইট ওয়াজ আচ্ছা। তার নিজের ডিয়ার ভাষায়। ডিয়ার ভার্শন টু মি আরকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে এই যে যদি ৪ জনকে যে মারা হলো, এটা কি আওয়ামী লীগের পলিটিক্যাল নেতারা ফোন করে বলতো যে এই ৪ জন নাকি র‍্যান্ডমলি ৪ জন ধরে মেরে ফেলে? এই কিভাবে হয়? র‍্যান্ডমলি এই কেসটাতে আ মানে জিয়ার কাছে যেটা বুঝছি সেটা হচ্ছে মোমেন র‍্যান্ডমলি ধরে মেরে ফেলছে। কোন এলাকার বিএনপির ৪ জন আপনার কি I মনে have no আছে? idea, I have no আচ্ছা, idea. এটা জাস্ট ক্যাজুয়ালি আমাকে জিয়া একবার বলছে আরকি যে মোমেন জি, এই কাজটা করছে। জি, জি, জি। আব আব নদীতে লাশ ডুবিয়ে দেয়া, পেট কেটে আপনি বলছেন বীভৎসভাবে সিমেন্ট ঢুকিয়ে। আরেকটি হত্যাকাণ্ড শোনা যায় যে ২০১১ থেকে ১৫ সালের মধ্যে কমলাপুর টঙ্গী রেল লাইনে জি, যত মানুষ ট্রেনে কাটা পড়তো, এটাও নাকি জিয়া এবং তার টিমের তারা মেরে ট্রেন লাইনে শুইয়ে রাখতো, ট্রেন কাটা পড়তো, লাশটা একটা অন্যদিকে চলে গেছে। আ মানে এই জি। বিষয়ে আপনি জানেন বা কিছু এই বলতে পারেন? বিষয়ে আমি আগে জানতাম না। যখন এই গুম কমিশন যখন এই ইনভেস্টিগেশন গুলো করেছে, হুম, হুম। তখন আমি জিনিসগুলা জেনেছি। বাট এর আগে আমি এই অংশটা জানতাম না। মানে আপনার কাছে কি মনে হয় এটা পসিবল? ইটস পসিবল। ফর উইথ হিম এভরিথিং ইস পসিবল। আচ্ছা, 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 আচ্ছা। কারণ আমি অ্যাকচুয়ালি আ যারা এটা ইনভেস্টিগেশন এর সাথে জড়িত এরকম রেসপন্সিবল কয়েকজনের সাথে কথা বলছি। এবং এখানে স্টোরি বানানোর আর কিছু নাই। কারণ ১,০৩০ জনকে সে করতে হলেও তো একটা প্রসেস এর মধ্যে আসতে হবে।
সো হুম, এখানে আমার মনে হয় না তথ্যটা ভুল। আচ্ছা, ঠিক আছে। শাপলা চত্বরের মতো আরেকটি বড় ঘটনা যেটা সারা দেশব্যাপী আলোচিত হয়েছিল তখন, এবং এখনো এটা অনেকটা আনসলভড মিস্ট্রিয়াস কেস। সেটা হচ্ছে বিএনপি নেতা ইলিয়াস আলী। বিএনপি নেতা ইলিয়াস আলীকে কি জিয়া বা তার টিমই গুম অপহরণ করে বলে আপনার মনে হয়? 100%, আচ্ছা, 100%। সেটা সেটা কি র্যান্ডমলি তো আর করেনি, এত বড় না, নেতাকে যেহেতু না, করেছে, না। কার নির্দেশে করেছে বলে আচ্ছা, আপনার মনে হয়? এটা আমি কিছু বলব অ্যাজাম্পশন আর কিছু বলব তথ্য। জি প্লিজ। অ্যাজাম্পশনটা হচ্ছে ওই সময়ে এটা ২০১২ র ঘটনা সম্ভবত, তাই না? হুম, ২০১২ সালে আ তখনও মানে ভারত আমাদেরকে এভাবে কন্ট্রোল নিতে পারে নাই। লাস্ট যেভাবে আমরা দেখলাম, জি। প্রতিটা বাহিনীর কন্ট্রোল নিতে পারেনি। হুম, হুম, সো জিয়া ইস দ্য ফার্স্ট ম্যান যে র‍্যাবের উপরে তার কন্ট্রোলটা একদম 100% ছিল। হুম, হুম। 100% ছিল। সো র‍্যাবকে দিয়ে মানে তারা এই বিষয়ে একটু একটা জিনিস একটু Sure, বুঝে নেই। আপনি বলছেন বলেন। জিয়া ইজ দ্য ফার্স্ট ম্যান, র‍্যাবের উপর ফুল কন্ট্রোল ছিল। মানে কি? মানে জিয়া তো তখন মাত্র ইন্ডিয়ার, ইন্ডিয়ার। আচ্ছা, ইন্ডিয়ার কন্ট্রোলটা আসছে থ্রু জিয়া। আচ্ছা, কারণ তার লয়ালিটিটা স্পষ্টভাবে বুঝতে পারতেছিল আওয়ামী লীগ আচ্ছা, এবং ইন্ডিয়া। আচ্ছা। এবং এদেরকে দিয়ে যত জঙ্গি নাটক সাজাইতো, এই জঙ্গি নাটকের পিছনে ছিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। জি, সো জি। এখানে জিয়ার সাথে মানে কানেক্টিভিটিটা সবার মানে আগে। আমি যেটা জানতে চাচ্ছিলাম, জিয়া তো তখন মাত্র মেজর বা লেফটেন্যান্ট কর্নেল এই ধরনের কারেক্ট, একটা পজিশন। কারেক্ট। কম্পারেটিভলি এত হাই অফিসিয়াল না, কারণ র্যাবের মহাপরিচালক আছেন, সেকেন্ড ইন কমান্ড আছেন, থার্ড ইন কমান্ড আছেন। তো এই মাঝারি সারির একজন অফিসারকে দিয়ে পুরো বাহিনী কিভাবে কন্ট্রোলে নিয়ে নেয়? আচ্ছা, আমি একটা জিনিস সেটা শুনেছি, সেটা হচ্ছে তখন বোধহয় পুলিশের মোখলেছুর রহমান ছিল বোধহয় আম জি, র‍্যাব। হ্যাঁ, তখন সে তখন বলেছে যে, "র‍্যাবের কি হয় আমি এ খবর দেখে মাঝে, মাঝে জানি।" আচ্ছা, এটা একটা ভার্শন। আচ্ছা, এতে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি উনার কন্ট্রোল এখানে ছিল না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো ওকে, আপনি আপনি জি একটু কন্টিনিউ করুন। আপনি বলছিলেন যে এই ২০১২ তেও ইন্ডিয়ার টোটাল কন্ট্রোল বাহিনীগুলোর উপর কারেক্ট, অতটা কারেক্ট। প্রতিষ্ঠিত হয়নি। প্রতিষ্ঠিত হয়নি। সো র‍্যাব তারা হচ্ছে প্রথম ফোর্স যেটাতে আ তৎকালীন মেজর বা লেফটেন্যান্ট কর্নেল জিয়ার কারেক্ট, মাধ্যমে, জিয়াউল কারেক্ট। আহসানের মাধ্যমে র‍্যাবের কন্ট্রোলটা ইন্ডিয়া নিয়ে নেয়। ইন্ডিয়ান বলছিলেন আপনি এই কথাটা। বলুন কারেক্ট, কারেক্ট, কাইন্ডলি। কারেক্ট। কারণ হচ্ছে কি, এর পরবর্তীতে আপনারা মাঝে, মাঝে কোনো ক্রাইসিস হলে মানে বর্ডার এলাকাতে দেখতেন না অস্ত্রের ক্যাশে পাওয়া যাইত। জি। এগুলো সব জিয়ার মাধ্যমে হইতো, সবগুলো জিনিসটা। হুম। এবং এটা আমাকে সে নিজেই এক্সপ্রেস করেছে জিনিসটা আরকি। কি এবং কি সে বলেছে? একটু বলবেন কি বলেছে এক্সাক্টলি সে? সে বলেছে যে, "আমি তো ইন্ডিয়াতে যখন গেছিলাম, হুম, তখন আমি কিন্তু এদেরকে বিশ্বাস করি, মানে ইন্ডিয়ানদেরকে বিশ্বাস করে নাই। আমি আচ্ছা, সাথে সৈনিক রাখতে চাইছি, আমাকে দেয় নাই। আমি কিন্তু নিজে অস্ত্র রাখছিলাম।" মানে ও নিজের কাছে অস্ত্র রাখছিল। আচ্ছা। যখন সে ইন্ডিয়াতে গিয়ে তাদের সাথে কোঅর্ডিনেশন বা কোনো কিছু হোয়াটএভার, যে এটা ডিটেইল বলে নাই। বাট সে আচ্ছা। ইন্ডিয়ানদেরকে বিশ্বাস করত না, এটা আমাকে বলছে। মানে তাকেও মেরে ফেলতে পারে বা তাকেও কারেক্ট, মাইনাস যদি করে কাজে, দিতে হ্যাঁ, পারে। বিশেষ করে এইজন্য সে সবসময় নিজের কাছে অস্ত্র রাখতো আরকি। আচ্ছা। তো এটাই ও তো ইন্ডিয়ার সাথে এই মিটিং গুলো সে রেগুলার করত? কারেক্ট, কারেক্ট, আচ্ছা, কারেক্ট। আচ্ছা। এবং আমি যেটা অ্যাজিউম করি সেটা হচ্ছে যেহেতু ইলিয়াস আলী একজন ন্যাশনাল ফিগার, বিএনপি ইম্পোর্টেন্ট নেতা এবং উনি ভারত বিরোধী। হু, হু, এটাই হচ্ছে উনাকে টার্গেট করার মূল কারণ। এবং আমি মনে করি যে এটা ছিল একটা টেস্ট কেস। হু, হু। যে ইন্ডিয়ারা এই ধরনের একটা কাজ করার পরে এটার ইমপ্যাক্ট কি? এটা হজম বোঝার করতে জন্য পারে এটা কিনা, তাই তো? হুম, হুম। মানে এটা হচ্ছে একটা ইমপ্যাক্ট। এইজন্য মানে তাকে ইয়াটা করা হইছে। সো আ যখন এই কাজটা হয়, হু, হু। ডিজিএফআই এই জিনিসটার ব্যাপারে জানতো না বলে আমি জানছি। আচ্ছা, আচ্ছা। মেইন জিনিস হচ্ছে আমার লেখায় পড়বেন যে আমি যখন ২০১৪ তে ইউএন মিশন থেকে আসি, আমার বাসায় সমস্ত আমার কোর্সমেটদেরকে দাওয়াত দিয়েছিলাম যারা ঢাকা আছে। একমাত্র মাহবুব এবং কর্নেল মাহবুব, ওই যে কদম বুসি জেনারেল যাকে চিনেন আরকি। হুম, মাহবুব, এরা হচ্ছে দুজনই মানিকজোড়। হুম, আরেকটা হচ্ছে জিয়া, এদেরকে আমি দাওয়াত দেই নাই বাসায়। হুম। দাওয়াত না দেওয়ার কারণ ছিল, কারণ তারা অলরেডি সরকারের দোসর, গুম-খুন তো আছেই। প্লাস হচ্ছে আমি যখন ইউএন মিশনে ছিলাম তখন অ্যাকচুয়ালি আমার মিসেসকে জিয়ার নাম্বারটা দিয়েছিলাম ক্রাইসিস হলে। আমি মিশনে চলে গেছি। আমার মিসেস ফোন করছে, ফোনে পাত্তাই দেয় নাই। ফোনে কথা বলে আর কোনো ইয়েটা দেয় নাই। আচ্ছা। বাট তা আমি মনে হচ্ছে আমার মানে ফ্রেন্ডকে কেন বিপদে, ফ্যামিলির বিপদে তো আসবে। সে আগে জি। আসে নাই, সো আমি এটা। আর মাহবুব তখন আমেরিকাতে ছিল ইয়াতে। আমার বলছিলাম যে, "আমার বোনের বাসা থেকে কিছু ওষুধ আছে, ওগুলা নিয়ে আসিস।" সে আনেও নাই।
আমাকে যে একটা সরি মেসেজ দিবে দোস্ত টাইম পাই নাই ওইটাও করে নাই। হুম, সো আমি আচ্ছা। ওই দুজনকে ইয়া দেই নাই, মানে দাওয়াত দেই নাই। ফ্রেন্ডের খাতা থেকে বাদ। বাদ। তো ওই ফ্রেন্ডরা আসার পরে আমাকে কনভিন্স করার চেষ্টা করল যে আম আ দোস্ত এই এই যে আচ্ছা, তখন সেনাপ্রধান ছিল জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। হুম, হুম, এবং ইকবাল করিম ভূঁইয়াকে অ্যাকচুয়ালি একটা বিদেশে একটা মানবাধিকার গোষ্ঠী এসে এই জিয়ার এগেইনস্ট এ কিছু এভিডেন্স দেখায়। হুম, হুম, তো উনার তো তখন উচিত ছিল এটা নিয়ে একটা ইনভেস্টিগেট করানো। উনি এটা করতে পারেন নাই। হুম, প্লাস হচ্ছে ইভেন একজন অফিসার, অফিসার জিয়ার ভিকটিম হচ্ছিল। হুম, হ্যাঁ? হুম, তাকে গিয়া কথা বলে। কিন্তু উনি যেটা করে উনি কয়েকদিনের জন্য জিয়াকে পিএনজি করে যে সে ক্যান্টনমেন্টে ঢুকতে পারবে না। বাট হুম, পরবর্তীতে শেখ হাসিনার আদেশে আবার এটা নরমাল হয়। হুম, তো হুম, ওই সময়টাতে আমাকে আমার কোর্সমেট যারা আছে, যারা এখনো কয়েকজন চাকরিতে আছে, জি, তারা এসে কনভিন্স করার চেষ্টা করছে যেহেতু আমি তখন আর্মি সিকিউরিটি ইউনিটে। আর হুম, হুম, আর্মি সিকিউরিটি হচ্ছে সেনাপ্রধানের গোয়েন্দা সংস্থা। যে আমি যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন সো আমাকে ঢাকায় রাখবেই এটাই ধরে নেওয়া হয়েছিল। তখন আমার বস ছিল হচ্ছে ব্রিগেডিয়ার সানাউল হক, সানাউল স্যার, এই যে বর্তমানে আ ব নির্বাচন কমিশনের একজন নির্বাচন কমিশনার আছেন ব্রিগেডিয়ার জেনারেল সানাউল, হুম, হুম, উনি। তো উনি আমাকে আচ্ছা, আমি যেন এসুতে যদি ওদের এগেইনস্ট এ কিছু হয়, আমি যেন এটা জানাই দিই। আমি যেন আচ্ছা, মানে জিয়াকে জানাই। আচ্ছা, আর মাহবুবকে জানাই। কারণ মাহবুব মানে অ্যাকচুয়ালি জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার কোনো প্রপোজাল প্রাইম মিনিস্টার অফিসে থাকলে ওখানে মাহবুব এটার মধ্যে ক্রাইসিস করত। আর জিয়া আচ্ছা। হচ্ছে ক্রস ফায়ার করত এবং অফিসারদেরকে নিয়ে এই কিলিং এর মধ্যে আ জড়াইত। এবং ইকবাল করিম ভূঁইয়া দুজনের উপর খুব সন্তুষ্ট ছিলেন না, তাই তো? না, সন্তুষ্ট ছিলেন না। জি। এবং এই কারণে আমি যেন ইনফরমেশনটা দেই যে যদি কোন কিছু তার এগেইনস্ট এ হয়। তো আমি খুব শকড হইছি। কারণ আমি যেটাই হইছে আমার সার্ভিসের ইন্টিগ্রিটি তো আমি ইয়া করব না। বাট আমাদের অফ ফ্রেন্ড আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছিল। তো আমি ওখানে যেহেতু আমার বাসায় ইনভাইটেশন দিছি, আমি কোন অড কথাবার্তা বলি নাই। আমি ডিপ্লোম্যাটিক্যালি হা না র মাঝামাঝি দিয়ে শেষ হুম, করছি। বাট কাজটা আমার খুব সোজা করে দিছে। ওই আ আ ইয়া ইয়া স্যার, আমার বস যে আছে, আ স্যার আমাকে ঢাকায় না রেখে আমাকে সিলেটে পাঠিয়ে দিছে। আচ্ছা, আচ্ছা, সিলেটে। সো আচ্ছা। এই যে যখন সিলেটে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি আমি, হুম, তখন একটা অফিসার ডিজিএফআই তে চাকরি করে, সে নিউজ পেল যে আমি জিয়া আর মাহবুবকে দাওয়াত দেই নাই। হুম, হুম, সে আমাকে এসে বলল আরকি যে জিয়ার ব্যাপারে অনেক ইয়া আছে। আ উনি তো পলিটিক্যাল লোকদেরকে ইন্ডিয়ার সাথে তার কানেকশন মানে অনেকেই তারা পছন্দ করে কি জন্য? ইন্ডিয়ান তার কানেকশন আছে। কেমনে? আমি বললাম, "তুমি কি ইলিয়াস হোসেনের সাথে ইলিয়াস হোসেনের কথা ডিএর কথা বলতেছো?" বলে যে, "হ্যাঁ।" তখন সে আমাকে জানায় যে আ ডিজিএফআই একটা ইনভেস্টিগেশন করেছে। করার পরে কল ইলিয়াস লিস্টিস হোসেনের গুমের ব্যাপারে একটা কারেক্ট, ইনভেস্টিগেশন করেছে কারেক্ট, ডিজিএফআই। ওকে। কারেক্ট। যেটা নেত্রা নিউজে আপনারা ডিটেইলস পেয়েছেন। হুম, হুম, নেত্রা নিউজে আরকি। তো আমি বললাম, "তুমি আমাকে এই ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারবা?" কয় যে, "স্যার এটা তো দিলে মানে যদি বুঝতে পারে যে স্যার আমাকে মেরেই ফেলবে।" হ্যাঁ? হুম, হুম, তা আমি বললাম যে, "যা থাক, কোন তোমার রিস্ক নেওয়ার দরকার নেই। খামাখা ইয়া নাই।" বাট আমি যেদিন সিলেটে চলে যাব, একটা লোক আমাকে একটা প্যাকেট দিয়ে গেছে। দ্যাট ওয়াজ ইনভেস্টিগেশন রিপোর্ট অফ আচ্ছা, ইলিয়াস আলী, এবং এটার সাথে সরাসরি জড়িত ছিল ২ টা ওখানে আ নেত্রা নিউজে এটা ডিটেইলস বলেছে। ইভেন ওখানে ২ টা সার্জেন্টের নাম ছিল। একটা পুলিশের আর একটা আ ইয়া যারা বা মোটরসাইকেল দিয়ে ইলিয়াস আলীকে ফলো করতেছিল ফলো ওখানে। করেছে। আচ্ছা, ওই জি, ঘটনার পরেই তাদেরকে ইউনিটে ফেরত পাঠিয়ে দিয়েছে। মানে এত ডিটেইলস আছে জিনিসটা আরকি। জি, সো জি। এখন তো এটা প্রুফ যে ইলিয়াস আলীর ইয়ার পিছনে সে ছিল। এটা নিয়ে আমি যখন লেখালেখি করি, মোটামুটি আমাকে গুজব বাজটাজ বানিয়ে অনেক জিনিস ফেস করছে। আমাকে অনেক ক্রেডিবল মিলিটারির লোকজন, গোয়েন্দার লোক আমাকে কনভিন্স করার চেষ্টা করছে যে ইট ইস রং অ্যাসেসমেন্ট, রং মানে ওই ইনফরমেশন। যে রিপোর্টটা আপনার হাতে পৌঁছে দেয়া হয় কারেক্ট, কারেক্ট, বেনামে। তো কারেক্ট, ওই রিপোর্টের ভিত্তিতে আপনি নিজে কনফিডেন্ট যে ইলিয়াস আলীর কারেক্ট। ভারত বিরোধী অবস্থানের কারণে কারণে ভারত বা রয়ের না, নির্দেশনায় ওখানে তার ভারত বিরোধী অবস্থানের কথা লেখা নাই। বাট কথা হচ্ছে জি। না, এই আপনি কনভিন্স অপারেশন কিনা? আমি আপনার ব্যাপারে আমি জানতে কনভিন্স, চাচ্ছি। আমি কনভিন্স, যে আমি আপনি কনভিন্স, কনভিন্স কিনা আমি যে কনভিন্স। ইলিয়াস আলীর ভারত বিরোধী অবস্থানের কারণেই কারণ কারেক্ট, ভারত এবং রয়ের প্রত্যক্ষ নির্দেশে জেনারেল জিয়ার টিম তাকে গুম করে কারেক্ট, তখন। কারেক্ট। এটা আপনি কনভিন্স? কনভিন্সড আচ্ছা। 100%। কি হয় ইলিয়াস আলীর ভাগ্যে কি ঘটেছে? যে যেমন কিছুদিন আগে একটা কথা শোনা যায় ইলিয়াস আলী সম্ভবত বেঁচে আছেন বা কেউ বিএনপির কেউ নেতারা বলেন যে ভারতের কারাগারে ইলিয়াস আলী আছেন
বিএনপি ক্ষমতায় আসলে মুক্ত হবে। আপনি কি মনে হয় ইলিয়াস আলী বেঁচে আছেন না তাকে মেরে ফেলা হয়েছে? তাকে প্রথম দিনই মেরে ফেলা হয়েছে। প্রথম দিনই মেরে ফেলা হয়েছে। কারেক্ট। তাকে প্রথমে ইনজেকশন পুশ করা হয়েছে। ইনজেকশন পুশ করার পরে ওদের কাছে একটা বার্নার আছে যেটাতে বিদেশে লাশ বার্ন করে। হুম, হুম। ওইটা বার্ন করে দিয়ে একদম বার্ন করে দিছে। মানে কাদের কাছে? জিয়ার টিমের কাছে? কারেক্ট। আচ্ছা। তো লাশ বার্ন করে একদম মানে ছাই, কোনো অস্তিত্ব আর নাই কোনো এর কিছু ভিতরে। নাই। আচ্ছা। এটা আপনি কিভাবে জানেন? মানে কিভাবে কনভিন্সড আপনি? এখনো তো মানে অ্যাকচুয়ালি যারা বলেছে সোর্স তারা এর মধ্যে কয়েকজন সার্ভিসে আছে, তারা রিটায়ার্ড আছে এবং তাদের আপনাকে যে সোর্সরা বলেছে তারা প্রত্যক্ষদর্শী অনেকটা। কারেক্ট, কারেক্ট। আচ্ছা, প্রত্যক্ষদর্শী মনে হচ্ছে তারা তখন র‍্যাব হেডকোয়ার্টারে ছিল। আচ্ছা। তারা জানে বিষয়টা কারেক্ট, পুরোপুরি। কারেক্ট। আচ্ছা, ঠিক আছে। আম তো আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনার কাছ থেকে একটু জেনে নেই। সেটা হচ্ছে যে জিয়া আরেকটি কারণে মানে ১০৩০ টি গুম খুনের সাথে তো সে জড়িত। কারেক্ট, সে লাশ গুম করেছে, সে নদীতে ফেলে দিয়েছে মেরে, কারেক্ট, ক্রস ফায়ার করেছে, তারপর রেল লাইনে ফেলে রেখেছে লাশ। এগুলো তো আছেই। কারেক্ট। তো আরেকটি ইম্পর্টেন্ট কথা বা চাঞ্চল্যকর তথ্য আলোচিত হচ্ছে। সেটি হচ্ছে যে ইন্ডিয়াতে লোক সাপ্লাই দেয়া। তো এটা কি মেয়েদেরকে বুঝায় নাকি পলিটিক্যাল লিডারদেরকে বুঝায়? আপনি কি এই বিষয়ে জানেন যে ইন্ডিয়া যদি কোনো চাইতো যে তমুককে গুম করে আমাদের কাছে পাঠিয়ে দাও, ইন্ডিয়াতেও কি ট্রান্সফার হতো না বাংলাদেশে এদেরকে গুম করে খুন করে আয়নাঘর করে রাখা হতো? এই বিষয়ে কি আপনি জানেন? মানে এটার সাথে ইন্ডিয়ার সাথে যে যোগসাজশ যেটা আছে, হুম, হুম। এটা অ্যাকচুয়ালি ডিসিশনটা ইন্ডিয়ানরা তাদের অ্যাডভাইজার হিসেবে কাজ করত। মানে শেখ আচ্ছা, হাসিনাকে বলতো, শেখ হাসিনা অ্যাপ্রুভ করত, কাকে গুম করে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হবে এবং এই জিনিসটা মোটামুটি পিকে থাকে যখন জেনারেল আজিজ সেনাপ্রধান হয় এবং যখন বিজিবি থাকে। রাইট। আ আ এইটাতে এতদিন তো শুধু র‍্যাবই জড়িত ছিল। বাট জেনারেল আজিজের সময় বিজিবিও এটার সাথে জড়িত। কারণ জেনারেল আজিজ তো আগে বিজেপির চিফ ছিলেন। হ্যাঁ, বিজিবির চিফ থাকা অবস্থায় আ বিএসএফ এর সাথে প্লাস র এর সাথে সে সরাসরি যোগাযোগ করে এগুলাতে সহায়তা করত আরকি। বর্ডার পাস করে দেওয়ার জন্য সহায়তা করত। এবং ইলিয়াস সরি যে বিএনপির সালাউদ্দিন যে জি। উনাকে আ ক্র মানে পার করে দেওয়ার পিছনে জেনারেল আজিজের হাত আছে আরকি। যে জেনারেল সরি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সম্পর্কে এখন কিছুটা দ্বিমুখী কথা শোনা যায়। এক হচ্ছে যে তাকে গুম করা হয়েছে আওয়ামী লীগ আমলে। পরে শোনা যায় যে উনি কিছুটা কম্প্রোমাইজড হয়েছেন। ইন্ডিয়াতে থেকেছেন বা ওদের বাংলো বাড়িতে থেকেছেন। ইন্ডিয়ানরা তাকে ট্রেন করেছে। এই সংক্রান্ত আপনি কিছু জানেন? আ উনি এখন মানে মূল কনসার্নটা হচ্ছে উনি এখন ইন্ডিয়ান স্বার্থ দেখছেন। বাংলাদেশে এই ৫ আগস্টের পরে ফেরত এসে বিএনপির মহাসচিবের মতো করে মর্যাদা পাচ্ছেন, সব বৈঠকে যাচ্ছেন। এবং ইন্ডিয়াতে উনি অনেক সাংবাদিকরা বলে যে আমরা তো শিলংয়ে গিয়ে তার বাংলো বাড়িতে তার তখন ইন্টারভিউ নিয়েছি। উনি তো কোনো মানে আয়নাঘর টাইপের সিচুয়েশন এ ছিলেন না। উনি বেশ বাংলো বাড়িতে ছিলেন বা তাকে ট্রেন করা হয়েছে র এর আন্ডারে। এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি? আমি এটার মধ্যে কিছু তথ্য আর কিছু অ্যাজাম্পশন মিলায়। আচ্ছা। তাকে ইন্ডিয়াতে পার করে দেওয়া হইছে এটা সিউর। হুম, হুম, আচ্ছা। আর ভারতের যে অ্যাটিটিউড টুয়ার্ডস বাংলাদেশ, হুম, হুম। টুয়ার্ডস পলিটিক্যাল পার্টি, আপনি যদি ইনসাইড র বইটা পড়েন বা বাংলাদেশে একটা ২ টা বই আছে লেফটেন্যান্ট আবু রাইট, রুস স্যার লিখেছেন। রাইট, ওটাতে রাইট। আপনি ক্লিয়ার হবেন এবং অনেক যারা এই ব্যাপারে অভিজ্ঞতা তাদের সাথে লেখাতে কনভিন্স হবেন যে মুক্তিযুদ্ধ 71 এ আমাদের যে র এর জেনারেল উবান যাদেরকে প্রশিক্ষণ দিয়েছিল, হুম, তারা হুম। কেউ বাংলাদেশে পাকিস্তানের এগেইনস্ট এ যুদ্ধ করে নাই। আচ্ছা, একটা ব্রিগেড ছিল তারা চিটাগাং দিয়া ব জ কক্স মানে হিলট্রাস দিয়ে ঢুকছে এবং ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের এগেইনস্ট এ কাজ করছে তারা। মোট কথা হচ্ছে এই পার্টিটা ইট ওয়াজ ইনডক্ট্রিনেটেড বাই ইন্ডিয়ানস। আচ্ছা। বাংলাদেশ সেনাবাহিনীর যতজন অফিসার ভারতে যায় প্রশিক্ষণ নিতে, হুম, হুম। 100% কে অ্যাপ্রোচ করা হয়। এটা অ্যাপ্রোচটা হচ্ছে সরাসরি না, "ভাই তুমি রয়ের সাথে কাজ করবা?" এরকম না। হুম, 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 বিভিন্নভাবে বিভিন্ন অ্যাপ্রোচ করে। আমি ৩ জন অফিসারকে ইন্টারভিউ নিয়েছি, হুম, হুম। আমার ক্লোজ। এর মধ্যে ২ জন স্বীকার করছে তাদের কাছে অ্যাপ্রোচ আসছে। হ্যাঁ? তারা কেউই অ্যাপ্রোচটা নেয় কি? নাই। কারণ কি অ্যাপ্রোচ? অ্যাপ্রোচটা কি? অ্যাপ্রোচ হচ্ছে যে এই অ্যাপ্রোচটা এমনভাবে আসে যে আমাদের সাথে তো সরকার যে সরকারই আসুক, বিএনপি আওয়ামী লীগ যারাই আসুক, হুম, তাদের সাথে ভালো রিলেশন আছে। আমাদের সাথে যদি আমরা তো উই আর নেইবার, উই আর ফ্রেন্ড কানেকশন রাখলে মানে দে উইল হেল্প এলিভেটিং দোজ অফিসার্স হায়ার আচ্ছা, র‍্যাংকে। এই লোভে পড়ে এক পার্টি যায়। আমি আচ্ছা। ৩ জনকে ইন্টারভিউ করছি। ২ জন আর্লি রিটায়ারমেন্ট করেছে বাট তারা আমার স্বীকার করছে।
আরেকজন আমার কাছে স্বীকার করে নাই, বাট তার কথাবার্তায় আমার কাছে মনে হয়েছে যে তাকে অ্যাপ্রোচ করা হয়েছে। মানে এই আমি অ্যাপ্রোচটা কি ইন্ডিয়ান সেনাবাহিনী করে না করে না বেসামরিক প্রশাসন এ পড়াশোনা কে এট এ করে আসলে? এটা র করে উইথ দ্য কোঅর্ডিনেশন উইথ, যেমন আমাদের যে ডিজিএফআই এর যে ইয়াটা আছে, যে বিভিন্ন ডিফেন্স অ্যাডভাইজার যারা আছে, এটা কিন্তু দে আর ডিজিএফআই অ্যাপয়েন্টি। এটা হুম, হুম, ইটস ওপেন সিক্রেট। হুম, হুম। মনে করেন আমি আপনাকে একটা মানে দূতাবাসে যারা মিলিটারি অ্যাডভাইজার থাকে তাদের কথা কারেক্ট, বলছেন? কারেক্ট। তারা গোয়েন্দা রাইট, সংস্থা রাইট। সম্পর্কে কাজ করে। আমি হ্যাঁ। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। একদম হুম, প্র্যাকটিক্যাল উদাহরণ। জি। একজন অফিসারের ওয়াইফ আ মানে আ চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাবে। হুম, হুম, সো ইন্ডিয়াতে যাওয়ার জন্য ভিসার অ্যাপ্লিকেশন করছে। হুম। এটার জন্য কিন্তু অফিসারের ফিজিক্যালি যাওয়ার দরকার নাই। রাইট। তাই না? ডিএ এনশিওর করেছে যে অফিসার নিজে ওখানে যাইতে হইছে। কয়েকটা ছোটখাটো সমস্যা হয়েছে। দিয়া তাকে, "হাই, হাউ আর ইউ?" মানে একদম জড়ায় এনি কোথাও কোনো সমস্যা হবে, "ইউ জাস্ট কল মি। আই এম আচ্ছা, ইউর আচ্ছা। গুড ফ্রেন্ড।" হ্যাঁ? হুম, "এনিথিং, হুম, ইউ জাস্ট কল মি।" আচ্ছা। হুম, হুম, দেন ভিসা উনি পেয়েছেন। যাওয়ার হুম, পরে আ ইয়া দিয়া ওই কি বলে? বেনাপোল দিয়ে উনি ঢুকতেছেন। ঢোকার পরে ইমিগ্রেশনে আবার সমস্যা। হুম, হুম। বিভিন্ন সমস্যা ও আচ্ছা, আরেকটা জিনিস এনশিওর করেছে যাতে ১ম বার যখন সে যায়, তখন তার ওয়াইফ যেন না যায়। আচ্ছা, কিছু আচ্ছা। একটা কমপ্লিকেটেড সিচুয়েশন। হানি ট্র্যাপ দিবে তাকে কারেক্ট, নাকি কি? কারেক্ট। আপনি আপনার গল্পটা শুনেন। আমি ওই অফিসারকে কয়েকদিন আগে বলছিলাম যে, "স্যার আপনি কি ইয়াতে আসবেন?" মানে উনি এখনো রাজি হচ্ছে না। যদি হয় আমি আপনাকে বলব ওই ইয়াতে। আচ্ছা। তারপরে তাকে উনি ইয়াতে গেলেন। যাওয়ার পরে বিশাল সমস্যা। হ্যাঁ? এবং পরবর্তীতে তার ট্রেনের টিকেট কাটা ছিল, ওইটা মিস হয়ে যাবে। এরকম ব্লা, ব্লা এরকম সমস্যা। সেই কি করবে? ওই ডিএ কে ফোন দিছে। ডিএ সাথে সাথেই একদম মিলিটারি জিপ আইসা হাজির তার জন্য, তাকে তার বাসায় পৌঁছায় দিবে। আচ্ছা। হানি ট্র্যাপের বিষয়টা আরেকটা বলুন। আমাদের এখানে অন্য না, না, হানি ট্র্যাপে অফিসাররাও আসতেছি বলেছেন। আপনি আসতেছি জি, আপনি জি, শোনেন। জি, জি। কাইন্ডলি, দেখেন কাইন্ডলি। উনাকে যে বাসাটা ভাড়া করছে উনি যে, হুম। হ্যাঁ? ওইটার মুখোমুখি বাসায় হচ্ছে সুন্দরী মহিলা ওখানে আছে, এবং তাকে বাসাটার মানে ওই ম্যানেজমেন্ট কমিটি আরকি। হুম। তাকে বাসাটা পরিচয় করায় দিতেছে, ইয়া-টিয়া করায় দিতেছে সবকিছু। মহিলা। মানে মোট কথা হচ্ছে ওই মহিলার সাথে যদি উনি কিছু করতেন, দ্যাটস দ্য হানি ট্র্যাপ। আচ্ছা, আচ্ছা। যে মানে সমস্ত হানি ট্র্যাপ করে ফেললে দেন এটা ভিডিও রেকর্ডেড বা এটাকে ইউস কারেক্ট, করে কারেক্ট, দেন তাকে কারেক্ট, একটা কারেক্ট। তাদের অ্যাসেট বানিয়ে আমি ফেলতে হবে। নিজে একজন সিনিয়র অফিসারের এরকম একটা ছবি আমি দেখেছি। আপনি দেখেছেন? আমি দেখেছি। একজন এনাকে না, আরেকজন সিনিয়র অফিসারের। আচ্ছা। হ্যাঁ? ইন্ডিয়াতে হয়েছে সেটা? যেটা আমি অ্যাজিউম করি এটা ইন্ডিয়াতে হয়েছে। আমার কাছে ছবিটা যে আসছে তাকে, এবং অ্যাকচুয়ালি তার সেনাপ্রধান হওয়ার কথা ছিল। পরে সরকার জেনে যায় তাকে ওটা বিএনপির সময় তাকে কি নাম? সেনাপ্রধান সেই বানানো হয়। অফিসারের নামটা কি? আমি নামটা বলব না। নামটা বলেন আমাদেরকে। নামটা না, বললে না। কি হি হয়? ইস এ ভেরি রেসপেক্টেবল ম্যান। আ আচ্ছা। অন্যান্য সবকিছু তার দেশপ্রেমিতে কোনো ইয়া নাই। বাট মানুষের কিছু ভুল লাইফে থাকেই। বাট আমি দুর্বলতা জিনিসটা থাকে। জি। প্রত্যক্ষ করেছি যে এরকম একটা ছবি আমিই দেখেছি। আ আচ্ছা। আ দেখেছি এরকম হয়। আপনারা জেনারেল এরশাদের আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। যে আপনি জেনারেল যে এরশাদ ব্যাপারে অফিসারের হয়তো কথাটা জানেন। বলছেন সেই অফিসার সর্বশেষ কি সেনাপ্রধান হতে পারেননি? কি হিসেবে অবসরে গিয়েছেন? জেনারেল হিসেবে অবসর গিয়েছেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। জেনারেল এরশাদের কথা বলছিলেন। জেনারেল এরশাদের ব্যাপারে আমরা সবাই জানতাম যে ইট ওয়াজ এ পপুলার স্টোরি যে হি ওয়াজ ইন ইন্ডিয়া, উনি ট্রেনিং করতে গেছে, হি ওয়াজ হানি ট্র্যাপড, এবং তারপরে ইন্ডিয়ার কথাই বলতো, এবং ওই লিগেসি জিএম কাদের ধরে রাখছে। যে জি। ইন্ডিয়া থেকে আ আ আইসা বলে যে কি হয়েছে, আলোচনা হয়েছে এটা বলা যাবে না। বলতে পারব না। রাইট, কারেক্ট, রাইট। কারেক্ট, কারেক্ট, মানে এইসব হানি ট্র্যাপ বা বেনিফিট দেয়া বা বিভিন্নভাবে এদেরকে ইনফ্লুয়েন্স করা। কারেক্ট, ইন্ডিয়া কি চায় আসলে? আপনার কাছে কেন মনে হয়? যেমন বাংলাদেশ তো ইন্ডিয়ান অফিসারদের এগুলা কোনটাই করে না, আমি ধরে নিচ্ছি। কারেক্ট। ইন্ডিয়ানরা যে করছে, ইন্ডিয়া কি চায় আপনাদের কাছে? মানে সেনাবাহিনী বা এই বিভিন্ন অফিসারদের কাছে? আমি সিউর বেসরকারি প্রশাসনেও তারা একই ধরনের কাজ করে। একই আ ধরনের কাজ করে। কি একই ধরনের কাজ চায় করে। আসলে? আপনার কি মনে হয়? এটা হচ্ছে মনে করেন যে কারণে তারা পাকিস্তানকে ভেঙেছে। হু, জিনিসটা হু, হচ্ছে সিকিউরিটি। কারণ তারা জানে যদি পাকিস্তান এখানে থাকে, এইখানে যদি একটা দেশ থাকে যে দেশটা তাদের নিজের মতো ডিসিশন নেয়। হু, হু, তারা সবসময় চায় আমাদের গভর্নমেন্টকে কন্ট্রোল করতে। যেটা হু, হু, আওয়ামী লীগের সরকারকে আপনারা দেখেছেন। কি জন্য? তারা ওই যে 7 সিস্টার যেটা আছে ওইটার সিকিউরিটি চায়। হু, তারা হু, কিন্তু লাস্ট মানে পতনের ৪ মাস আগে কিন্তু ওই ট্রানজিটের একটা স্থায়ী চুক্তি হয়ে যাচ্ছিল বা হয়ে গেছিল আরকি। হু, ওইটা হু, সম্ভবত ক্যানসেল করা হয়েছে পরে। সো হু, তারা চায় হচ্ছে ওই 7 সিস্টারের সিকিউরিটি। জি। আমরা যেহেতু তাদের এই যে চিকেন নেক জিনিসটা আছে, প্লাস ওইদিকে চায়না আছে। মানে হু, হু, এটা একটা বিশাল ব্যালেন্স। চায়না সাথে আ ব ব্যালেন্স করা, আবার আমাদের সাথে ব্যালেন্স করা। আমরা চায়নার প্রতি আ ব মিলিটারিলি আ হু, ডিপেন্ডেন্ট। এর সাথে আবার ইন্ডিয়া, সবকিছু মিলে একটা কমপ্লেক্স সিচুয়েশন। সো তারা চায় যে মিলিটারির মাধ্যমে মিলিটারির যে লয়ালিটিটা আছে, এটা যদি
ইম্পর্টেন্ট লোকজনকে উপরে আনতে পারে। হুম, তাদের হুম, মেইন হচ্ছে যে বাংলাদেশ আর্মির মনে করেন যে আমি বলবো বিডিআর পিলখানা হত্যার আগের যে বাংলাদেশ আর্মি, হুম, আমি হুম, আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি ইন্টারন্যাশনাল ৩ টা মিশন করেছি। অনেক ভালো, ভালো দেশের আর্মির সাথে কাজ করেছি। হুম, হুম, আমাদের আর্মির যে কোয়ালিটি ইটস রিয়ালি আউটস্ট্যান্ডিং। আপনি যদি হুম, অন্যান্য যেকোনো দেশের সাথে আ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বা আমেরিকান স্ট্যান্ডার্ড যে যাদের সাথে করেছি, আমাদের আর্মি স্ট্যান্ডার্ড খুবই ভালো। কিন্তু এই ভালো কোয়ালিটিটাকে তারা যদি ভঙ্গুর করে দিতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের আর্মির যে প্রতি যে আস্থা, দেখেন যখনই বাংলাদেশ কোনো একটা পলিটিক্যাল টার্মোইল এর ভিতর দিয়ে গেছে, হুম, আর্মি কিন্তু জনগণের আস্থা জনগণ চাইতো এই আর্মি কেন ক্ষমতা নেয় না, আর্মি কেন ক্ষমতা রাইট, নেয় না, রাইট, রাইট? রাইট, এটা রাইট। হচ্ছে জনগণের আস্থা এবং আস্থাটা তৈরি করেছিল। এই আস্থাটা কিভাবে ব্রেক করেছে আর্মির মাধ্যমে, আওয়ামী লীগের মাধ্যমে? মনে করেন যে এই যে আপনি কয়েকদিন মানে আগে আমার যেটা প্রশ্ন ছিল ইন্ডিয়া কি চায়? আপনি বলছেন আমি আর্মিকে ওইটাতে যদি বিতর্কিত করে দেয়া ওই যায়। ওই আমি ওইটাতেই আসতেছি। সেটা রাইট, হচ্ছে রাইট। একটা দুর্বল আর্মি, দুর্বল পলিটিক্যাল সংস্থা হইলেই তাদের লাভ। হুম, দেশের মধ্যে যত ক্রাইসিস থাকবে তত তাদের লাভ। হুম, হুম, এখন যেন মনে করেন আমরা কয়েকদিন আগে খুব যে এখন আমেরিকা ইন্ডিয়াকে প্রেশার দিতেছে। অতএব ইন্ডিয়া যত ক্রাইসিস থাকবে আমাদের কিন্তু লাভ। রাইট। এটা হচ্ছে ভিসা ভিস। হ্যাঁ, আমরা যদি ক্রাইসিস এ থাকি তাদের লাভ। তারা আমাদেরকে ভালোমতো কন্ট্রোল করতে পারবে। এখন রাইট। দেখেন আমাদের থেকে মানে ওই অসম চুক্তিগুলো করিয়ে নিবে, নদী কারেক্ট, শুকিয়ে কারেক্ট, ফেলবে, পানি কারেক্ট। নিয়ে যাবে, পানি নিয়ে আমাদের যাবে। ভিতর আমরা দিয়ে কিছু বলতে ট্রানজিট পারব না। নিয়ে যাবে। কারেক্ট, কারেক্ট, ইন্ডিয়া কারেক্ট, বিরোধী মতবাদ যে আছে, কারেক্ট, জনগণ মতবাদ ওইগুলাকে ওরা আস্তে, আস্তে এলিমিনেট করবে। 7 কারেক্ট, সিস্টার এর কারেক্ট। কথা আপনি বলেছেন। এই আরকি ওভারঅল, তাই তো? আপনি একটা জিনিস দেখেন না এই যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব, হু, হু, উনি যখনই ৫ তারিখের ঘটনা ঘটলো ৭ তারিখে সে রয়ের ২০৫ জন, আমার কাছে আগের ইনফরমেশন ছিল ২৫৩ জন। হু, হু। এখানে হচ্ছে ২০০ টোটাল সংখ্যাটা ছিল ২০৫ জন। রয়ের এজেন্টকে এটার আমি ভিডিও ফেসবুকে ইয়া করেছি। এটা অনেক পরে দিয়েছে। কারণ আমি তখন দিলে সাথে, সাথেই তা মানে সোর্স ধরা খেয়ে পড়ে যেত আরকি। তাদেরকে একটা ইন্ডিয়ান প্লেন নিয়ে আইসা আমাদের দেশ থেকে মানে কতটুকু ডেডিকেটেড চিন্তা করেন। মিলিটারি অফিসারদেরকে তারা বানাইছে হু, হু। এবং বেনিফিট এবং অন্যান্য কিছু দিয়ে। হ্যাঁ? তাদের মেইন আওয়ামী লীগকে যে বুদ্ধিটা দিয়েছে যে আপনারা প্রমোশন দিবেন হচ্ছে যাদের মধ্যে ডিসিপ্লিন সমস্যা আছে। আপনারা রাইট। রিসেন্টলি আ আ ব্রিগেডিয়ার আশরাফের কেসটা দেখছেন না? হু, হু। হ্যাঁ? কারণটা কি? এটা কি হইছে? মনে করেন যে আর্মিতে মানে ডিসিপ্লিন এই ধরনের সমস্যা সবসময়ই সব আমলেই কিছু, কিছু ছিল। বাট জিনিসটা হচ্ছে কি, এটা সবসময় ফার্স্ট গো তে অ্যাড্রেস করা হইতো। হু, হু। এখন যেটা হচ্ছে তাদেরকে ডিসিপ্লিনারি যারা আছে, যাদেরকে এই যে তো আপনি জিয়াউল হাসানের কথা দেখেন। সে মেজর থেকে লেফটেন্যান্ট হওয়ার যোগ্যতা নাই। সে মেজর জেনারেল বইসা আছে। কি জন্য? রাইট, এবং খুব কুইকলি প্রমোশন গুলো পেয়েছে। সেই কারেক্ট, কারেক্ট, ২০০৯ এ মেজর, তারপরে ১২ তে গিয়ে লেফটেন্যান্ট কর্নেল, ১৩ তে গিয়ে একটা প্রমোশন, ১৪ তে মানে ১৫ তে গিয়ে একটা, মানে কারেক্ট, কারেক্ট। ২১ এ গিয়ে একটা, মানে খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি সবগুলো প্রমোশন পেয়ে গেছে। মানে এইটাই হচ্ছে আপনি বলছিলেন যে আপনি লেফটেন্যান্ট কর্নেল হয়ে বসে আছেন। আর ওইদিকে আপনার কোর্সমেট হয়ে যাচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল এট লিস্ট তৎকালে। তাই তো? নাকি? কারেক্ট, কারেক্ট, কারেক্ট। আচ্ছা। এখন এখন মনে করেন আমি কিন্তু একটা বেস্ট সার্কেলে ছিলাম। মনে করেন জি। যে আমার ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ, অন্যান্য যারা আছে আমি বলছিলাম না যারা আমার বাসায় সব কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল। হ্যাঁ, হ্যাঁ। আমার ফ্রেন্ডের মোটামুটি আমি কিন্তু এদের সাথে তাইরে-টাইরে করতে, করতেই এট লিস্ট ব্রিগেডিয়ার হইতে পারতাম। মোট আচ্ছা। কথা হচ্ছে মানে নিজেকে যদি আপনি প্রশ্ন করেন আপনাকে তো একসময় এখানে দুনিয়াতে না দেন আল্লাহর কাছে তো আপনাকে জবাবদিহি করতে হবে। হু, হু। আ আমি এই যে জিয়ার এগেইনস্ট এ লেখা শুরু করলাম, এই লেখাটা শুরু করা কিন্তু ইজি ছিল না। ইজি ছিল না। আপনার মনে করেন আপনার আপনার পেনশন বন্ধ হয়েছে। এরকম কোন ঘটনা আচ্ছা আমি ঘটেছে নাকি? ওইটাই বলতেছি যে ওইটাই বলতে চাচ্ছি যে আমি ওর এগেইনস্ট এ বা কোর্সমেট এর এগেইনস্ট এ মনে করেন যে কোর্সমেট ওর সাথে আমার সম্পর্ক, ওর ফ্যামিলির সাথে সম্পর্ক দেয়ার লট অফ স্টোরিজ আমরা একসাথে জাম্প করছি, একসাথে বিপদে পড়ছি যে একসাথে ইভেন পাবলিকলি গিয়ে মারামারি করছি। হ্যাঁ? হু, হু। অনেক স্টোরি। এখন মনে করেন এই অফিসারের এগেইনস্ট এ আমার কোর্সমেটের ফ্রেন্ড এর এগেইনস্ট এ আমি কথা বলা শুরু করব। আমি নিজেই তো জিনিসটা লাইক করব না। কারণ হ্যাঁ, হ্যাঁ। আমার তো এট লিস্ট মনে করেন যে জিয়া যখন অ্যারেস্টেড হইছে, আমার কিন্তু জিয়া ভাবির প্রতি একটা সিম্প্যাথি হইছে যে বেচারা এখন একটা মেয়ে নিয়ে কি করবে? হু, এরকম হু। একটা ক্রাইসিস। যেহেতু আগে থেকে চিনি, ক্লোজলি চিনি। বাট জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা থেকে ও অ্যাকচুয়ালি আমাকে দায় মুক্তি দিছে। কি আমাকে হয়েছে দায় আমাদেরকে একটু বলেন তো এই ঘটনাটা? এইটাই। দায় মুক্তি মানে কি, ১ম এ সে যেটা করছে, আমি আ আমার আরেক কোর্সমেট আছে মেজর বোরহান। তার সাথে আমি ফোনে ক্যাজুয়ালি কথা বলার সময় আমি আরেক অফিসার নিয়ে একটু কথা বলতেছিলাম যে, আচ্ছা উনি কেন
চাকরিতে থাকা অবস্থায় এরকম একটা কাজ করবে। মানে সরকার বিরোধী ঠিক আছে, বাট চাকরিতে থাকা অবস্থায় এই জিনিসটা করাটা ঠিক না। আমি আওয়ামী লীগকে পছন্দ করি না। বাট ইট ডাজন্ট মিন দ্যাট আমি চাকরিতে থাইকা মানে সরকারের এগেইনস্ট এ কোনো কনস্পিরেসি করব। হুম, হুম। এই অডিওটা নিয়া তারেক সিদ্দিকীকে দিয়ে দিছে জিয়া। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি তো কিন্তু তখনও মেজর। বাট আমার হুম, বস যে ছিল সে আমাকে ডিফেন্ড করেছে। আচ্ছা। ডিফেন্ড করেছে। আচ্ছা, নাম্বার 1 মানে আপনার ফ্রেন্ডদের কনভারসেশনও সে রেকর্ড করতেছে? কারেক্ট, কারেক্ট ওইটাই। এবং ওইটা কিন্তু আমি আমার অফিসিয়াল ফোন দিয়া করি নাই। আমার আচ্ছা, প্রাইভেট প্রাইভেট ফোন। ফোন দিয়া ওর প্রাইভেট ফোনে করছি। হুম, হুম। ওইটাও সে রেকর্ড করছে। আপনি বুঝতে পারতেছেন? জি, 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 জি। আচ্ছা, এটা গেল। তারপরে যখন আপনি আমার জিয়াউল হাসান পর্ব 2 যেটা, ওইটাতে দেখবেন লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ, যার কথা আমি একটু আগে বলেছিলাম যে, তার আপনাদের বস ছিল কমান্ডোতে? প্রিয় অফিসার ছিল হচ্ছে জিয়া। উনাকে যখন আ মানে তাকে যখন গুম করে তুলে নিয়ে যায়, তখন আমি আমেরিকাতে, আমাকে তখন সাথে এক অফিসার জানায়, একটা অডিও পাঠায়। আমি সাথে আ ব সাবিহা, শেখ সাবিহা হুম, সাংবাদিকের নামে ১ম আলোতে ছিল। এখন বোধহয় নেই। আমি তাকে ফোন করি। হুম, যে, "আপা একটু তাড়াতাড়ি এখানে যান। আমি ভাবির অ্যাড্রেসটা দিই। আপনারা এটা নিয়ে নিউজ করেন।" হুম, হুম, কারণ আমি শুনতেছি অলরেডি ২৪ ঘন্টা ৪৮ ঘন্টা হয়ে গেছে, তাকে এখনো ইয়াতে নেয় নাই। এবং ডিবি বলতেছে তাদের কাছে নাই। হুম, হুম। এজেফিসি থেকে তাড়াতাড়ি রিপোর্ট করেন। তো উনি অ্যাকচুয়ালি কথা-টথা বলে এটা নিয়ে রিপোর্ট করছে। যেদিন রিপোর্টটা বের হইছে, ২.৫ দিন বা ৩ দিন পরে তাকে তৌহিদ স্যারকে ইয়াতে নেওয়া হইছে। এটা নিয়ে আমি তখন লেখালেখি শুরু করলাম। হুম, তখন হুম। জিয়া আমারে ফোন করছে। কয়, "দোস্ত তুই তহিদ স্যারের নিয়ে কেন কথা বলতেছিস?" আমি বলছি, "কেন কথা বলব না? আমি একসাথে স্যারের সাথে ইয়া করছি। তুই কিভাবে পারলি তাকে অ্যারেস্ট করাইতে?" কয়, "উনি কি করছে জানিস?" আমি বললাম, "কি করছে?" কয়, "সে চাইছে সরকারের বিরুদ্ধে আর্মি নামাবে।" আমি বললাম, "তাই? আচ্ছা। একটা রিটায়ার্ড অফিসারের এত হেডাম যে ইয়া কি করবে? আচ্ছা ঠিক আছে, উনি আর্মি নামাইতে চাইছে। তো যখন চার্জশিটটা দিছিস, পুরানা বাসে আগুন দেওয়ার মামলায় কেন দিছিস? ওই চার্জশিটের মধ্যে রাইট। দিতি যে উনি সরকার ফালায় দিতে চাইছে।" তখন হ্যাঁ। আর কোন কথা বলে না। কয়, "দোস্ত তুই কিন্তু বিপদে পড়বি।" আমি বললাম, "বিপদে পড়লে আমি তোর কাছে সাহায্য চাবো না, এটা তুই নিশ্চিত থাক।" হ্যাঁ, হ্যাঁ, এটার হ্যাঁ। পরেই আমি অ্যাকচুয়ালি ওর সাথে কাট অফ করে দিছি। আমি ওরে Facebook থেকে আনফ্রেন্ড করে দিছি। হুম, হুম, আচ্ছা। তারপরে আমি লেখালেখি করব এটা আমার মাথায় ছিল না। হুম, হুম, তার কিছুদিন পরে ২ দিন পরে আমার আরেক কোর্সমেট, যে তখন এখন তো অটোমেশন হয়ে গেছে। হুম, তখন হুম। অটোমেশন ছিল না। একজন অফিসারের কাছে আমার অথরাইজ করে দিয়ে আসছিলাম সাইন করে, যে সে আমার বেনিফিট গুলা আ ব ব সাইন করবে আমার পক্ষ থেকে। রাইট, রাইট। সে আমাকে বলল যে, "দোস্ত আমি তোর এটা আর করতে পারব না। জিনিস আচ্ছা। একটাই যে আমার তো বাংলাদেশে ফেরত যাইতে হবে। এটা হ্যাঁ, হ্যাঁ। অথরাইজ করতে আরকি। তাহলে একটু আমারে পাইতে পারে আরকি।" হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা আমি তো ক্লিয়ারলি বুঝছি যে দ্যাট অফিসার, যে ফেলো অফিসার মানে আমার খুব, সেও আমার মানে কমফোর্টেবল না। কারণ আপনি অলরেডি একটা থ্রেট। আপনার হয়ে রিপ্রেজেন্ট করাতে না, সে না, ও কমফোর্টেবল না হচ্ছে নাকি? ওর বসকে জিয়া থ্রেট দিছে। আচ্ছা, যাতে আমার এই রিটায়ারমেন্ট ডেটা না দেয়। আচ্ছা, আচ্ছা। মানে তারপরে আপনাকে রিটায়ারমেন্ট বঞ্চিত করার একটা চেষ্টা করছে জিয়া। চেষ্টা করছে আরকি তখন। তখন আমি করলাম কি, আমাদের কোর্সমেট গ্রুপ যেটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখলাম যে দেখ আমার এখানে এনে এই পেনশনটা বন্ধ করার চেষ্টা করছি। দিস ইস মাই রাইট। আফটার হুম, এত বছরের চাকরি হওয়ার পরে হুম। ইয়া তুলতেছে না এবং জিয়া এটা বন্ধ করছে। তার বসকে থ্রেট ওই দিছে। গ্রুপে তো জিয়াও আছে দেখছেন না ওই আপনি? গ্রুপে জিয়াও আছে। জি। ২ দিন ধরে ওখানে কেউ এটা নিয়ে কোন কথাই বলে নাই। মানে কেউ আর এটা নিয়ে এটা রিপ্লাই নিয়ে করার সাহস মানে কেউ পাচ্ছে না। জানেও না। আচ্ছা। তারপরে আমি জাস্ট খালি একটা লিখলাম, "তোদের মতো ফ্রেন্ডের আমার দরকার নাই।" বলে আমি ওই গ্রুপ থেকে লিভ করছি। ঠিক আছে? মানে বাকিরা কোর্সমেটরা কেন রেসপন্ড করছে না? যে জিয়া দেখবে যে বিকজ আপনাকে কেউ সাপোর্ট করছে। জিয়া ইস এ বিগ থ্রেট ফর এভরিওয়ান। তারা সবাই আচ্ছা, জিয়ার সাথে কম্প্রোমাইজ করে কমফোর্টেবল। আচ্ছা, 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 আচ্ছা। সো আমি জি। চলে আসলাম। তারপরে কিছু ইম্পোর্টেন্ট ফ্রেন্ডকে আমি আনফ্রেন্ড করে দিছি। কিছু আমাকে ইয়া করে দিছে। তারপর তো আমি লেখালেখি ফুললি শুরু করলাম। আমি যখন আপনার দেখলাম আমার নামে পেনশনের এখনকার কি অবস্থা? আপনি পাচ্ছেন না পাচ্ছেন না? অ্যাকচুয়ালি অটোমেশন যখন হয়েছে, তখন এটা আমি এখন আবার পাচ্ছি। শুরু করতে পেরেছেন। আমি এটা আচ্ছা, পাবলিকলি আগে বলি নাই। কারণ ওটা যদি জানতো তাহলে ওইটাও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা আচ্ছা, করত। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো আমি আ এ এ এই যে বা ইন্ডিয়ার কথাটা আমরা বলছিলাম এবং আপনি বলছিলেন যে ২০১২ সালের পরে র‍্যাব হচ্ছে ১ম ইউনিট বা ১ম সংস্থা যেটাকে ইন্ডিয়া পুরোপুরি কন্ট্রোলে নিয়ে নেয়। পুরোপুরি কন্ট্রোলে নিয়ে তারপরে আর কাকে কন্ট্রোলে নিয়েছে? বাংলাদেশ সেনাবাহিনী এই ৫ আগস্টের আগে কি পুরোটা ইন্ডিয়ার কন্ট্রোলে ছিল? আমরা যেটা জানতে হ্যাঁ, পেরেছি আমাদের আর্মি বিভিন্ন আর ইন্টারভিউতে, আমি হুম, একটু শেষ করি প্রশ্নটা। হুম, আমরা হুম। যেটা জানতে পেরেছি আমাদের ইন্টারভিউতে সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং অনেক চেঞ্জ হয়ে গিয়েছে গত হাসিনা আমলে। আগে যেমন গ্রিনল্যান্ড, ওল্ফল্যান্ড থিওরিতে ইন্ডিয়াকে শত্রু জ্ঞান করে একটা ট্রেনিং পরিচালিত হতো। ওটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। মানে আর্মিও কি আ ইন্ডিয়ার কন্ট্রোলে ছিল আগে নাকি এখনো আছে?
শোনেন, আর্মি তো ইন্ডিয়ার কন্ট্রোলে নাই, কিন্তু আর্মির সিনিয়র অফিসার যারা আছে তারা ইন্ডিয়ার কন্ট্রোলে আছে। আমি নিজে সাক্ষী। না, যদি যার সিনিয়র অফিসার আর্মির কন্ট্রোলে থাকে তাহলে আর আর্মির কন্ট্রোল আবার ইন্ডিয়ার কাছে নাই কিভাবে? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি হচ্ছে যে নাই কিভাবে, সেটা হচ্ছে যখন মনে করেন যে ৫ই আগস্টের আগে ৪ তারিখে যখন সেনাপ্রধান যখন ইয়াটা দেয়, তখন হুম, হুম। কিন্তু ১ম ১৫ মিনিট কিন্তু ছাত্রদেরকে সন্ত্রাসী বলে উনি আখ্যা দিছে। আচ্ছা, আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, সন্ত্রাসী বলে আখ্যা দিছে যে সন্ত্রাসী এই করতেছে, সেই করতেছে। তারপরে যখন অফিসাররা এটা নিয়ে প্রোটেস্ট করা শুরু করলো, উনার সুর তখন চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আচ্ছা। এইটাই হচ্ছে যে আর্মি বসদের কন্ট্রোল করতেছে, কিন্তু আর্মিকে কন্ট্রোল করতে পারতেছে না। কারণ আর্মির যে জুনিয়র অফিসার এবং ইয়ারা they are in line with the people. হুম, হুম, হুম। সো এখন বসদেরকে মানে কন্ট্রোল। মানে এটা তো উল্টা হওয়ার কথা, কারণ এই 17 বছরে তো আর্মির মানে আমরা যেটা দেখেছি যে প্রশাসনে, পুলিশে আওয়ামী লীগ সব আওয়ামী লীগ ভেরিফাইড ছাত্রলীগকে নিয়োগ করেছে, আর্মিতে এটা কারেক্ট, করেনি তারা নাকি? কারেক্ট, কারেক্ট, কারেক্ট। হ্যাঁ, তো আর্মিতে এই নিয়োগটা করে নাই। আর্মিতে যখন এই গত 17 বছরে মানে মিড অফিসার কারা যারা আওয়ামী লীগ আমলে নিয়োগ পেয়েছে, তাই না? কারেক্ট, 2009 কারেক্ট, থেকে যারা হয়তোবা নিয়োগ পেয়েছে 10-15 বছর এখন জবের অভিজ্ঞতা আছে। তো কারেক্ট। এই আর্মিতে নিয়োগের সময় কি আওয়ামী লীগ, ছাত্রলীগ বা আওয়ামী লীগ পরিবারের এদেরকেই সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে নিয়োগ করে নাই, ক্যাডেট হিসেবে নিয়োগ করে না, নাই? এখানে সরাসরি আমি যেটা জেনেছি এবং কিছুটা আমার অভিজ্ঞতা থেকে যেটা বলছি, সেটা হচ্ছে আর্মিতে আইএসএসবি দিয়েছে। জি। ওই আইএসএসবি স্ট্যান্ডার্ড এর মধ্যে মানে ইন্ডিভিজুয়াল কেসে কিছু ম্যানিপুলেশন হইতে পারে। হুম, বাট হুম, অরিজিনাল যেটা হইছে, সবাই আইসিসি দিয়েছে। তারপরে যখন ভেরিফিকেশন হয়, আমাদের যেটা হতো, হুম। সেটা হচ্ছে আমরা আইসিসবিতে কোয়ালিফাই করলাম। আর্মিতে বিএমএ তে ঢোকার আগে আমাদের একটা পুলিশ ভেরিফিকেশন হতো। হ্যাঁ, হ্যাঁ। পুলিশ গিয়ে ওখানে গিয়ে রাইট, ভেরিফাই করে আসতো। বাট এখন রাইট। এটা করছে হচ্ছে গোয়েন্দা সংস্থারাই মানে এটার ভেরিফিকেশন করবে। কারো ফ্যামিলিতে যদি বিএনপির কেউ থাকে, জামায়াতের কেউ থাকে, তারা ইয়া করতে পারবে না। তাহলে তো তাহলে আমার প্রশ্নটা ওইখানেই। তাইলে পরে মিড অফিসাররাও তো ইন্ডিয়া বা আওয়ামী লীগের প্রতি না, সিম্প্যাথাইজ থাকার কথা। হয় না নাই কেন? সিম্প্যাথাইজ থাকার কথা না। এজন্য সেটা হচ্ছে তারা আওয়ামী ফ্যামিলির মধ্যে কিছু তো আছেই। হুম, বাট হুম। 100% না। মেইনলি হচ্ছে যারা বিএনপি বা আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েটেড ফ্যামিলি, তাদেরকে হুম, নেয় নাই। সো আপনি ঠিক। এই লটটাকে আমি বলব আগের মতোই লট, শুধু বিএনপি রাজনৈতিক দলের ইয়ারা আসছে না। বাকি সব নিউট্রাল বডি থেকে আসছে। শুধু কিছু আওয়ামী লীগের ফ্যামিলি থেকে আসছে। হুম, সো হুম, হুম। এটাকে আপনি পুরোপুরি আওয়ামী লীগের বলতে পারেন না। আচ্ছা, ঠিক আছে। এটা আমার আমরা অ্যাসেসমেন্ট। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। লম্বা সময় আলাপ করলাম এবং ভবিষ্যতেও আপনার সাথে এই বিষয় নিয়ে আলাপ করব। কিন্তু আমি অবশ্যই। যে জিনিসটা একটু জেনে নিই আপনার কাছ থেকে, সেটা জি। হচ্ছে যে এই জেনারেল জিয়া, উনি একটা সময়ে, আমি সংস্থাটার নাম ভুলে গেছি, আপনি বলতে পারবেন। সেটা হচ্ছে যে সবার টেলিফোনকে মনিটর করা। তাই তো? এনটিএমসি। রাইট। এনটিএমসির সে ডিরেক্টর বা পরিচালক হিসেবে, হর্তাকর্তা হিসেবে সবার ফোন ট্যাপ করা শুরু করলো এবং বিভিন্ন কারেক্ট, সময়ে আমরা সুবিধাজনক ফোন কল ফাঁস, যেমন কারেক্ট, মাহমুদ কারেক্ট। মান্না বা বিভিন্ন সময়ে কামাল হোসেন, ওদের বিভিন্ন সময়ের ফোন ট্যাপ গুলো আমরা চলে আসতো আওয়ামী লীগ সময়ে। এখন দেখা যাচ্ছে যে শেখ হাসিনার সাথে তাপসের ফোন কল, মানে আওয়ামী লীগের এন্টি ফোন কল গুলো, শেখ হাসিনা ফোন কলও কি জেনারেল জিয়া ট্যাপ করতেন তখন? কারেক্ট। করতেন? ফটো করতেন। শেখ হাসিনা জানতেন বা এটা এটা জানতো। আচ্ছা। বাট মানে সেটা তাহলে সে তো বিশ্বাস। মনস্টারের ভিতর আরো বড় মনস্টার হয়ে গেছে নাকি? কারেক্ট, কারেক্ট, কারেক্ট। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আব আব তো এই জেনারেল জিয়ার মেইন ক্রাইম গুলোকে যদি আমরা সামারাইজ করি, মানে এক হচ্ছে সে উপরে ওঠার জন্য, ফেভর নেয়ার জন্য, তার হাই অ্যাম্বিশনের জন্য সেই ক্রস ফায়ার দিয়ে শুরু করা এবং কারেক্ট, আস্তে আস্তে সে বিভিন্ন এই যে সরকারের সংস্থাগুলো সিকিউরিটি রিলেটেড ফোন ট্যাব কারেক্ট, এটা ইত্যাদি এইগুলো করে করে সে একটা মেইন টুল হয়ে যায়, কারেক্ট, হাসিনা লেসপেন্সার হয়ে যায়, কারেক্ট, যে কোনো মূল্যে বিরোধী দলমতকে সে নির্মূল করে সে হাসিনাকে টিকিয়ে রাখবে। এটাই তো তার মেইন রোলটা কারেক্ট। নাকি? আপনি একটা জিনিস দেখেন, এনটিএমসিটা শুরুতে কিন্তু ছিল ডিজিএফআই এর আন্ডারে একটা সেকশন জি। এবং ওইটার হেড ছিল একজন মেজর। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাট এইটা একটা গোল্ড মাইন হুম, হুম। সবাইকে কন্ট্রোল করার জন্য। রাইট, রাইট। এবং এখানে এই মনস্টারদেরকে দেওয়ার জন্য এটাকে বাড়ায়, বাড়ায় ১ম এ কর্নেল করছে, ব্রিগেডিয়ার করছে, তারপর এটার মেজর জেনারেল করছে এবং জিয়াকে ওখানে রাখছে। হুম, হুম, জিয়া অ্যাকচুয়ালি যত বিরোধী দল থেকে শুরু করে সবার ফোন ট্যাপ করে হুম, সে হুম, যেটা অ্যাচিভ করতো, সেটা হচ্ছে আপনি যে দেখতেছেন যে বিএনপির আন্দোলনের মধ্যে কোনো হুম, নেতারাদের কোনো অ্যাক্টিভিটিস নাই। হুম, হুম। বালুর ট্রাক আসলে কেউ যায় না ইয়া করতে। এর কারণটা রাইট। কি জানেন? কেন? যারা
যারা এই নেতৃত্বে ছিল তাদের প্রত্যেকের ফোন টেপের মধ্যে মনে করেন যে তাদের যদি কোনো শর্টকামিজ থাকতে কোনো কিছু এগুলা ধরে সে এদেরকে ব্ল্যাকমেইল করে এদেরকে থামায় দিছে। এইভাবে আন্দোলনটা থামায় রাখছে। আচ্ছা, 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 আচ্ছা। মনে করেন আমাকে এরকম হানি ট্র্যাপ করার জন্য অনেক চেষ্টা করছে। বাট হুম, যেহেতু আমি প্রফেশনাল গোয়েন্দা, আমি ওই ট্র্যাপ গুলাতে পা দেই নাই। বাট হুম, হুম, আমাকে অনেক চেষ্টা করছে। এটা সবসময় তারা করে। এবং এইটাই হচ্ছে আমি আ ঐদিন ৭ তারিখে যদি আ জিয়া এয়ারপোর্ট থেকে পার হয়ে যেত, হুম, হুম। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের অবস্থা এখন একটা মানে বা ক্রাইসিস এর মধ্যে থাকতো। কারণ তার কাছে এত বেশি অডিও, ভিডিও, ক্যাসেট রেকর্ড আছে লোকজনের। আনবিলিভেবল, আনবিলিভেবল। সে এইগুলো এখন কার কাছে আছে? যেই অডিও ভিডিও গুলো সে করেছে এগুলো এখন কার কাছে আছে? অ্যাকচুয়ালি আমি যেটা শুনেছি এটা বিভিন্ন জায়গায় সে রেখেছে। কিছু এখানে রেখেছে, কিছু ওয়াইফের কাছে রেখেছে, কিছু ইয়ে করেছে। বাট দেশের যেগুলো আছে, এগুলো সবগুলো কনফিসকেট করা হইছে বলে আমি জানি। আচ্ছা, এবং এই 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 জিনিসটা বের করার সাথে কিছু সাংবাদিকও জড়িত হয়ে গিয়েছিল। পরে তাদেরকে অ্যাক্সেসটা বন্ধ করা হয়েছে। এই কারণেই মাঝে, মাঝে আপনি অডিও-টডিও শুনেন আরকি। আচ্ছা, আচ্ছা। আম একটা জিনিস আমার কাছে যেটা হুম, মনে হয়েছে আমি এখানে গুরুত্বপূর্ণ আমি জিনিসটা বলি সেটা হচ্ছে হুম, আ আমাদের আছে না 3W সম্বন্ধে তো জানেন। ওয়েলথ, ওয়াইন অ্যান্ড ওমেন। হুম, হুম, তো অনেকে বলতে পারেন যে সে শুধু ওয়েলথ এর পিছনে আছে, সে শুধু পাওয়ার এর পিছনে আছে, সে শুধু ইয়ার পিছনে। বাট আমার এক্সপেরিয়েন্স বলে যে একটার মধ্যে ইনভলভ হয়, আল্টিমেটলি হি গোজ উইথ অল 3। রাইট। জিয়াকে যখন তার বাসা থেকে অ্যারেস্ট করা হয়, আমি এটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম আপনাকে পড়ি। হুম, জিয়াউল আহসানের নক্ষত্রের বাসা থেকে উদ্ধারের পরিমাণ ডলার, ইউরো, ও দুবাই দিরহাম সমতুল্য ৳৯৩২ কোটি। ৯৩২ কোটি টাকা। কারেক্ট। এটা ৪ টা ট্রাঙ্কে পাওয়া মানে গেছে। মানে তার কাছে আ আ আরো আছে, আরো আছে। না, পিকচার না, না আমি আমি একটু বুঝি না এই বিষয়টা। মানে তার কাছে ক্যাশ বা এই ক্যাশ। তার বাসাতেই আছে তার ৯৩২ বাসায় কোটি টাকা। ৳৯৩২ কোটি সমমূল্যের ডলার, ইউরো, দুবাইয়ের দিরহাম। মানে অনেক ব্যাংকে তো এত টাকা নাই। কারেক্ট। আচ্ছা। শোনেন, সে যেটা করত সেটা হচ্ছে লোকজনরা যে টাকা পাচার হইছে না? হু, হু, টাকা পাচারের কয়েকটা চ্যানেল আছে হু, হু, বিদেশে পাঠানোর। হু, এইটা হু। সে কন্ট্রোল করত। আওয়ামী লীগের যত টাকা পাচার হইছে এইটা সে কন্ট্রোল রাইট, করত। এবং কন্ট্রোল করত এটার মধ্যে থেকে সে বখরাটা নিত। রাইট, রাইট, রাইট। আচ্ছা। নগদ পাওয়া গেছে হচ্ছে ৳৯,২৭,০০,০০০ যার মধ্যে ৳১,৩২,০০,০০০ নিজের বোনকে দিয়েছে। নিজের বোনটাকে তার লয়ার। রাইট, রাইট, আচ্ছা রাইট। কথা বলে না? হু, হু, আচ্ছা, আচ্ছা। তিনি তার জলসিঁড়ি প্রকল্প থেকে তার ব্যাটম্যান, মেস সোয়েটার এবং রানারকে ব্যাটম্যান হচ্ছে আমাদের কাজ-টাজ করে যারা হু, হু, হু। ইয়া মেস সোয়েটার যে মেস সোয়েটার জেনারেল হিসেবে তার একজন মেস সোয়েটার অথরাইজড ছিল এবং রানার যে তার বিভিন্ন কাজ-টাজ করত। তাদেরকে একটা করে ফ্লোর একটা করে ফ্লোর দিয়ে দিছে। ওর কিন্তু বাসা ওখানে কমপ্লিট। ওই আচ্ছা। জলছিরা আবাসনে। আচ্ছা। লন্ডনে তার ছোটবেলায় পাড়াতো ভাই মশিউর রহমান মামুনকে একটা বড় অঙ্কের টাকা পাঠিয়েছে। মশিউর রহমান মামুন হচ্ছে যাকে ওই নাগরিক টিভি এনে হিরো বানানোর চেষ্টা করেছিল ইফ ইউ রিমেম্বার। হু, হু, ওকে অ্যাকচুয়ালি মশিউর রহমান মামুনকে পাঠিয়েছিল ওই যে তারেক জিয়ার কাছে যাওয়ার জন্য, ওখানে ইয়া করার জন্য। হু, বাট ওকে রদ দেখা কলাবাজার করতে গিয়ে ওখানে যাওয়ার পথে আবার আমার সম্বন্ধে কিছু বিষেধাগার করেছে। যেহেতু আমি তার এগেইনস্ট এ বলি। তো আমার নামে যে কিছু বিষেধাগার করেছে, ওর মধ্যে কতগুলো ভুল তথ্য-টথ্য দিয়েছিল যে, আমার ফাদার নাকি যখন আমেরিকাতে যায়, তখন তার ভিসার মেয়াদ ছিল না। জিয়া নিজে এসে নাকি এয়ারপোর্ট থেকে এসে আমার ফাদারকে দেওয়ার ব্যবস্থা করেছে। তা আমার পাসপোর্ট তো আর বাপের সাথে কবর দেই নাই। আমি পরে পাসপোর্টের ইয়েটা দেখায় বুঝছি যে আমার ফাদারের আরো ৩ বছর ছিল। মানে আচ্ছা। মিথ্যা কথা বানায় বলছে। এই রাইট। মশিউর রহমান মামুন মানে এখন সে কর্নার হয়ে গেছে। মানে তাকে পাঠাইছিল। আমি পরে বিএনপিকে অ্যাকচুয়ালি জানাইছিলাম যে এই মশিউর রহমান আমি তার সম্বন্ধে জানতে গিয়াতে পরে দেখি যে সে অ্যাকচুয়ালি গুম-টুম কিছুই হয় নাই। তাকে একটা স্টোরি বানায়া ওই লঞ্চ করছে আরকি তারেক জিয়ার আশেপাশে যাওয়ার জন্য আরকি। বাট হু, ওই হু, প্রজেক্ট ফেইল হইছে আরকি। হু, হু, হু। এইটা হচ্ছে তার কাছে এবং পরবর্তীতে আপনি তো তার নারী রিলেটেড আমি পরবর্তীতে দেখছি কয়েকজন মডেল-টডেলের সাথেই আসে। রাইট, আ রাইট। এবং পরবর্তীতে আমি যেটা শুনছি যে পলক যে আছে, পলক এবং তার একটা আ ছিল, একটা রিং ছিল। হু, হু। আ ওয়েমেনাইজিং ক্রাইসিস করার জন্য আরকি। রাইট, যেটা আমি রাইট, রাইট। আগে বিশ্বাস করি নাই। আমি আগে বলিও নাই। কারণ হি হ্যাজ এ ভেরি গুড ফ্যামিলি লাইফ। আমি তো ক্লোজলি দেখছি। হু, বাট হু। অ্যাকচুয়ালি একটার সাথে আরেকটা রিলেটেড। রাইট, রাইট। পলক ছিল এগুলার রিং লিডার আর জিয়া তাকে এই সাপোর্ট দিত এবং তাদের এই আন্ডারস্ট্যান্ডিং এর জন্যই আপনার গল্পটা তখন শুনছেন কিনা যখন তাদেরকে রিমান্ডে নেওয়া হইতো, তখন ওই যে ইন্টারনেট বন্ধ করা নিয়ে হু, পরবর্তীতে হু। পলক বলে দিল না? হ্যাঁ। বলে যাওয়ার পরে পুলিশের সামনে নাকি পলকরে থাপ্পড় দিছিল জিয়া।
পলককে থাপ্পড় দিয়েছে কে? থাপ্পড় দিছিল জিয়া। তাই দুজনেই নাকি? অ্যারেস্টেড, দুজনেই অ্যারেস্টেড। আচ্ছা, 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 ওখানে আচ্ছা। থাপ্পড় দিছিল। এটা তো নিউজে আসছিল, আপনি বোধহয় মিস করছেন। আমি মিস করেছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। মানে সিটিং মানে ইমিডিয়েট ৫ মন্ত্রীকে সে থাপ্পড় মেরে দিল? আচ্ছা, বিকজ তার ইম্পোর্টেন্স প্রাইম মিনিস্টারের কাছে পলকের থেকে বেশি। রাইট, রাইট, রাইট। কারণ ইন্টারনেটটা বন্ধ করছে জিয়া। ওকে। বাট পলক এটা নিয়ে বিবৃতি দিছে। হুম, হুম, হুম। মানে না জিয়া মানে জিয়া তো আর ফেস হতো না। জিয়া তো কারেক্ট, আর কারেক্ট, ইয়ে কারেক্ট, হতো না। কারেক্ট, মানে সে তো আর পলিটিশিয়ান না। পলিটিশিয়ান না। রাইট, রাইট। ঠিক আছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটু শেষ করি আপনার ক্রেডেনশিয়াল নিয়ে। সেটা হচ্ছে আপনি একটু আগে বলেছেন আপনি এএসইউ তে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন। ডিরেক্টর ছিলেন না কি ছিলেন? ৩ বার ছিলাম। ৩ টেনিউর আমি এসইউতে ছিলাম। আচ্ছা, ক্যাপ্টেন অবস্থায় ছিলাম, ক্যাপ্টেন থেকে জি, মেজর হয়েছি। হ্যাঁ, মেজর অবস্থায় ছিলাম, লেফটেন্যান্ট কর্নেল অবস্থায় ছিলাম। জি। তো আপনি তো এই ৩ টেনিউর এএসইউর তে ছিলেন অধিকাংশ সময় আওয়ামী লীগ আমলে এবং এএসইউ বা সেনাপ্রধানের একটা গোয়েন্দা সংস্থা। কারেক্ট। আপনারও তো অনেক পাওয়ার ছিল। আপনি কি কোনোভাবে বেনিফিশিয়ারি বা আপনিও কি যে রিং এর কথা বলছেন তার কোনো সুবিধাজনক কোনো একটা কারণে আপনাদের রিফট হয়েছে এরকম কোনো ব্যাপার? না, এই ধরনের কোনো ব্যাপার না। আচ্ছা, ঠিক আছে। মানে কেন? আপনি আমার আপনি আপনি তাহলে এই সুবিধাগুলো আপনি যদি না নিয়ে থাকেন, জি। আপনার তো সুযোগ ছিল, তাই না? সুযোগ তো ছিল এট লিস্ট আমি আমি এটাই তো মনে বললাম করি। যে আমার সুযোগ ছিল। আমি যেহেতু জি। ওর ক্লোজ ছিলাম, মানে আমার কেন সুযোগ না, ছিল। কেন না? নেননি কেন? মানে এই যে ৯৩২ কোটি টাকা কি আপনাকে হাতছানি দেয় না? বা মানে আপনার ব্যাপারটা কি আসলে? না, স শোনেন, আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে আসছি, যেখানে আমার বাবা-মা দুজনেই আ রিলিজিয়াস ছিল এবং নিয়ম নীতিটা আমার ফ্যামিলি থেকে আসে। এটা এখন আচ্ছা। আমাকে কেউ ইচ্ছা করলে, এই যে এখন আমি এখন যে ইয়া আমেরিকাতে আছি। হুম, হুম। আমি আমার সেট হচ্ছে আমি সপ্তাহে ৬৪ ঘন্টা কাজ করি। আমি ৩ দিন ১৬ ঘন্টা, ১৬ ঘন্টা কইরা আ কালকে থেকে শুরু হবে আমার ৩ দিন। তারপরের আচ্ছা, আচ্ছা। হচ্ছে ৮ ঘন্টা, ৮ ঘন্টা। আমার এখানের মর্টগেজ হচ্ছে $৩,০০০ ইয়াতে। আমার হুম, গাড়ি মেইনটেইন করতে হয়। আমার ওয়াইফও চাকরি করে, হ্যাঁ? হুম, তো হুম। আমার কথা হচ্ছে, আমি যদি কোন বেনিফিট দিতাম তাহলে আমার এত কষ্ট করার তো এখানে দরকার হতো না। আমি ফুল টাইম ইয়ে করতাম। রাইট। ওই অ্যাক্টিভিজম করতাম। মানে আমি যেটা জানতে চাচ্ছি অনেক আচ্ছা, সময় এখানে আমরা একটা ইজি জি। জিনিস হবে। আপনি আমার সম্বন্ধে যদি সিরিয়াসলি খোঁজ নিতে চান, আমি কিন্তু লাস্ট ৪.৫ মাস ছিলাম হচ্ছে বিজিবিতে এবং জয়পুরহাটে। জয়পুরহাটে আপনি জানেন। পাচার। কা আ বা পাচারের যে যেটা আরকি। তো ওই জায়গার কিন্তু আমি পাচার মোটামুটি 0 তে নিয়ে আসছিলাম। কি জন্য? আমি ওখানে ওই যে জায়গাটা ১ কিলোমিটারের মতো জায়গার মধ্যে আমি ৩২ টা ও ইয়া সিসি ক্যামেরা লাগাইছি। যেটা রাতের বেলা নাইট ভিশন সহ। রাইট। কেউ মানে চেঞ্জ মানে অনেক সময় দেখা যায় যেমন জি, লন্ডনে থাকেন কর্নেল শহীদ। উনার ব্যাপারে শোনা যায় যে উনি তারেক সিদ্দিকীর সাথে বিজনেস করতেন। একটা সময় বিজনেসে গন্ডগোল হয়ে যাওয়ার কারণে এখন উনি কারেক্ট। বিরাট তারেক সিদ্দিকী বিরোধী প্লাস হাসিনা বিরোধী। বাট উনি যদি ওই গন্ডগোলটা বিজনেস না হতো, উনারা পরে একই ঝুড়িতে থাকতেন। হুম। আবার দেখা যায় যে আপনার উনার নামটা কি ভুলে গেলাম। আচ্ছা আমার মনে হলে আমি আবার বলব। মানে আপনার সাথে এরকম কিছু হয়নি। কারণ আপনি তো জিয়ার অন্যতম ক্লোজ ফ্রেন্ড ছিলেন। আপনাদের মধ্যে বিরোধটা আদর্শিক বিরোধ। আপনি এই অন্যায়গুলো মেনে নেননি। সেখান থেকেই আপনাদের মধ্যে আদর্শিক বিরোধ প্লাস হচ্ছে, যখন সে আমাকে খোঁচানো শুরু করল, তখন আমি আচ্ছা। দেখলাম। আমি কিন্তু এই পর্যন্ত আগ পর্যন্ত কিন্তু আসি নাই। যখন সে আমাকে আমার আ রিটায়ারমেন্ট বেনিফিট কেটে দিচ্ছে, আ হুম, আমার ভিতরে প্রেশার ক্রিয়েট করতেছে, হ্যাঁ? বিভিন্ন ফ্রেন্ডদের মাধ্যমে থ্রেট দেওয়ানোর চেষ্টা করতেছে, হুম, নিজে থ্রেট দিচ্ছে। হুম। তখন আমি, আমার নামে যখন এই যে ভিডিও-টিডিও বিভিন্ন বাজারে জি, ছাড়া শুরু করছে, এই শুরু করছে, তখন আমি তার এগেইনস্ট এ কথা তখন বলছি। করলেন। আচ্ছা তখন আমি একটা প্রশ্ন রিটালিয়েট করা শুরু করছি। একটা প্রশ্ন আমরা আরেকটা জিনিস জি, হচ্ছে, আমি যদি বেনিফিশিয়ারি হইতাম, হুম, হ্যাঁ? হুম। আমার এখানে আমার এগেইনস্ট এ সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, আমি ম্যাডাম খালেদা জিয়ার বাড়ির উচ্ছেদের সাথে ছিলাম। রাইট। এটা ইয়েস। অনেকে বলেন। আমি হ্যাঁ। না, অনেকে বলে না, আমি নিজেই তো বলছি। আমি তো কনক স্যারের শোতে এটা নিয়ে বলছি এবং আপনি মার্কেটে যতগুলো ভিডিও দেখেন, এগুলো আমার করা ভিডিও। আচ্ছা, আচ্ছা। আমি নিজে ছিলাম। আমার কথা হচ্ছে, আমি ঢাকা রেটের ওসি ছিলাম। সো ঢাকা রেটের ওসি হিসাবে আমার দায়িত্ব হচ্ছে ওখানে, ঢাকা রেটের ওসি তো কোনো গোয়েন্দা সংস্থা তো এক্সিকিউটিভ না। হুম, হুম। ওখানে মেজর জেনারেল থেকে শুরু করে ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল হইয়া এট লিস্ট ২৫ জন অফিসারের পরে আমার নাম আসা উচিত। এখন রাইট। আমি জিনিসটা এক্সপোজ করলাম। এজন্য আমার নামে এগুলো প্রভাব হবে। বাট এগুলো আমি কেয়ার করি না। বিকজ আমি নিজেই এটার বড় আগে আমি ২০২২ সালে ১ম আমি বলেছিলাম যে আমি ওখানে ছিলাম। এটা তো এখন বলতেছি না আমি। হুম, হুম, এখন হুম। আমি এয়ারপোর্টে আপনাকে দিব না লিঙ্কটা। কারণ আমি ২০২২ এর আমার ওয়ালে আছে। আমি রিসেন্টলি ওটা আবার শেয়ার করেছি। হুম, আমি হুম। ২০২১ বা ২২ সালে আমি ১ম মিস্টেকেন আইডেন্টিটি নামে একটা স্ট্যাটাস লিখেছিলাম যে আমি ওখানে আচ্ছা, ছিলাম। তখন ডিজিএফআই এর ঘাপলাগুলো আমি নিজের চোখে দেখেছি এবং আচ্ছা, ইয়াতে ছিলাম। এটা তো আচ্ছা, আমি এখন বলতেছি না। জি, আমি ২০২১ সালে আমি বলে দিচ্ছি যে আমি ম্যাডাম খালেদা জিয়ার ইয়াতে ছিলাম। জি। আরেকটা জিনিস হচ্ছে, আ
হাসিন স্যারের গুমের সাথে আমি জড়িত ছিলাম। এটাও হুম, হুম। নিশ্চয়ই শুনেছেন। জি। এটা হচ্ছে হাসিন স্যার যখন ইয়াতে ছিল, এই আমি ওই স্যারের নামটা ইচ্ছা করে বলিনি। ওই যে আমি বললাম না মেজর বোরহানের সাথে আমি কথা বলতেছিলাম। হুম, হুম। তখন আমি অ্যাকচুয়ালি ওই হাসিন স্যারের কথা বলতেছিলাম। আচ্ছা। যে উনি চাকরিতে থেকে উনি যে র‍্যাবে থাকাকালীন সময় যে কয়েকজনের সাথে যোগাযোগ রেখেছিল। হ্যাঁ? এবং তাদের সাথে কথা বলেছে ওইটা অডিও আমাদেরকে শোনাইছে ডিজিএফআই থেকে। বাট উনার ক্ষেত্রে যে প্রসিডিউরাল প্রবলেম যেটা হইছে সেটা হচ্ছে উনাকে অ্যাকচুয়ালি স্টেশন মানে ক্যান্টনমেন্ট থেকে তুলে আনার কিছু নাই। বাট ইট ওয়াজ এ ডিজিএফআই অপারেশন। বাট যেহেতু ক্যান্টনমেন্টে হবে অ্যান্ড আই ওয়াজ এ কমান্ডো আমাকে সাথে করে নিয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। এবং মানে অ্যাকচুয়ালি মানে কি বললেন একটু আগে যে লেফটেন্যান্ট কর্নেল হাসিনের একটা কনভারসেশন এর কথাটা বলছিলেন আপনি। কারেক্ট, কারেক্ট। মানে কার সাথে একজনের কনভারসেশন সেটা? আ সাম আ সাম আগে উনি যখন র‍্যাবে চাকরি করতেছেন তখন ওই ধরনের কারো সাথে উনি কথা বলছে। এই কথাটা আমাদেরকে শোনাইছে। মানে শোনায় কি সেই কথাটা কেন কন্ট্রোভার্সিয়াল? কি বলেছিলেন? উনি হয়তোবা দেশ বিরোধী কোনো কথাবার্তা বলেছেন। মানে সরকার বিরোধী না দেশ বিরোধী? মানে সরকার বিরোধী অ্যাকচুয়ালি সরকার বিরোধী। সরকার বিরোধী কিছু কথা বলেছেন। যে সো কর্নেল এটা হাসিন মেজর মহসিন ওনাদের বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে ওনারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটা সশস্ত্র কিছু একটা করার প্ল্যান করছিলেন। না মহসিন স্যারের এগেইনস্ট এ এটা পুরাপুরি সেটআপ করছে যখন পিলখানা হত্যাকাণ্ডের পরে যখন উনি ভোকাল হলেন রাইট, তখন। রাইট, ভোকাল রাইট, রাইট, হলেন তখন। তো রাইট। এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে হাসিন স্যার কিন্তু গুমের ব্যাপারে উনি মামলা করেছেন হচ্ছে 2nd বার উনি যখন গুম চলে ওইটা গুম হওয়ার পরে, ১ম রাইট। টাই কিন্তু করেন নাই। ১ম হুম, টা কিন্তু করেন নাই। হুম, ১ম হুম। টা ইট ওয়াস এ লেজিটিমেট অ্যারেস্ট বাট না উনি ডিজিএফআই এসেছেন মেজর হাসিন সরি লেফটেন্যান্ট কর্নেল হাসিন আমাদের সাথে এসেছেন। উনি বলেছিলেন আমার যতটুকু মনে পড়ে যে উনার কাজের মেয়ে ওই ফোন ইউজ করে ওই মায়ানমার বা কোথায় জানি কথা বলতেন, প্রেম করতেন। ওইটাকে কারেক্ট। ডিজিএফআই মনে করেছে যে মায়ানমারের সাথে এই ধরনের একটা কথা বাট বলেছে। উনার গলার টোনে আমি আমাদেরকে অডিওটা আচ্ছা, শোনাইছিল। আ আ এনিওয়ে আবার যেটা আচ্ছা। আমি বলব, আমি এবং হাসিন স্যার হুম, হুম, দুজনই আল জাজিরাতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম এই বিষয় নিয়ে। হুম, হুম। দিয়েছিলাম এটা হচ্ছে অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যানের পরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ম্যানের ৩ মাস পরে। আচ্ছা, বাট এটা আল জাজিরা কখনো প্রকাশ করেনি। আচ্ছা, আচ্ছা, আমার সাথে এটা নিয়ে স্বামীর সাথে বেশ কয়েকবার এবং তার যে প্রোডিউসার আছে তার সাথে আমার কথা হইছে। তারা বলছে আজ করব। এখন পর্যন্ত করে নাই। এটা কিন্তু সেই ওই আমলের কাহিনী। আচ্ছা, তারপরে আচ্ছা। আমি ফাইনালি কনক স্যারের শোতে আমি আর হাসিন স্যার এসেছিলাম। এসে আমরা দুজনেই এক্সাক্টলি যেটা হইছে এটা আমি করেছি। সো এখানে আচ্ছা, কোনো কন্ট্রোভার্সির কোনো কিছু নাই। হাসিন আচ্ছা। স্যার যদি আসলেই বুঝতো যে আমি করছি তা আমার সাথে তো স্যারের এত মানে খাতির হওয়ার কথা না। আমরা কিন্তু উই আর আ বা টুগেদার হুম, এই হুম। ফাইটে ফ্যাসিবাদ বিরোধী ফাইটে। এবং এটা হচ্ছে যেটা করে আ আমি যেহেতু কথা বলতেছি আমার এগেইনস্ট এ কিছু একটা বাইট করতে হবে। যদি মনে করেন যে আমার চাকরির লাইফে যদি একটা লাল কালি থাকতো, হুম, হুম। একটা আ পরকীয়ার একটা কাহিনী থাকতো, এই থাকতো, ওগুলা নিয়ে হাইলাইট করা যায়। ওগুলা তো কিছু পাইতেছে না। জি, তখন এই জিনিসগুলাকে বের করে নিয়ে আসার চেষ্টা জি, করতেছে আরকি। জি, জি। এটা ধন্যবাদ। আপনার ক্রেডেনশিয়ালটা আপনার সাইড থেকেও ক্লিয়ার করার জন্য। আ হুম, উইথ দ্যাট নোট লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য একটা আ সুন্দর সময় বের করার জন্য। এবং আমরা ইন দ্য ফিউচারে আপনার সাথে আরো অনেক বিষয় নিয়ে বসতে চাই। আপনার মূল্যবান এনালাইসিস গুলো আমরা পেতে চাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য যে আমার নামে ক্রমাগত প্রোপাগান্ডা চলতেই থাকে। সো এগুলো আমি আগেও বলেছি। বাট পিরিয়ডিক্যালি দিলে লোকজনের মাথার ভিতরে ঢোকে। কারণ নতুন যে আসছে সে জানে না আমি আগে কি এই ব্যাপারে আমার এক্সপ্রেশনটা কি। সো নতুনভাবে আমাকে এক্সপ্লেইন করতে হলে আমি খুশি। ধন্যবাদ আপনাকে। জি।